এইমাত্র একটা ব্লাস্ট হয়েছে বউবাজার সেন্ট্রাল অ্যাভিনিউতে। सब कुछ खत्म हो गया चांदनी, सब कुछ। দাউদ, আমি লাগছে। উফ, কি করছো? ইতিহাসের সবটা কবেই বা ইতিহাস ছাপার কালিতে লিখে রেখেছে। এই গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। নমস্কার, দ্য স্ক্রিপ্ট কোম্পানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। গল্প যেখানে সত্যি, আবার সত্যি মানেই তো গল্প। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আপনি শুনছেন আমাদের বিশেষ সিরিজ পুজো বার্ষিকী 2025। এই সিরিজের চতুর্থ নিবেদন প্রিয়ম সেনগুপ্তর লেখা গল্প বাতাসে বারুদের ঘ্রাণ। লেখক প্রিয়ম সেনগুপ্তর জন্ম উত্তর 24 পরগনার নিউ ব্যারাকপুরে। তথ্য প্রযুক্তির পর MBA পড়া অসম্পূর্ণ রেখেই যোগ দেন সাংবাদিকতায়। আনন্দবাজার গোষ্ঠী ও আজকাল পত্রিকা সহ কাজ করেছেন বেশ কিছু মিডিয়া হাউসে। বর্তমানে কাজ করছেন ডিজিটাল কন্টেন্ট নিয়ে। প্রিয়মের লেখালেখির সূত্রপাত 7 বছর বয়সে সত্যজিৎ রায় সম্পাদিত সন্দেশ পত্রিকায়। এরপর লেখা প্রকাশিত হয়েছে অগণিত পত্রপত্রিকায়। একটি ফিল্ম লেখার পাশাপাশি প্রিয়মের বুক পকেট ও ব্লগ বকানি নামের 2টি বই প্রকাশিত হয়েছে। 2025-এর ডিসেম্বরে আসছে মাওবাদী আন্দোলন নিয়ে লেখা তার নতুন উপন্যাস ছায়া মানুষ। এছাড়াও নিয়মিত ব্লগও লেখেন। এই গল্পটি কলকাতা শহরের একটি অন্ধকার সময়ের উপরে তৈরি। সত্য ঘটনার উপর তা রচিত হলেও এখানে লেখক গল্পের আবহ বা প্লট তৈরির খাতিরে বেশ কিছু জল্পনা, স্পেকুলেশন এবং খানিকটা কল্পনাকেও জায়গা দিয়েছেন নিজের লেখায়। শ্রোতাদের কাছে অনুরোধ, তারা যেন এই গল্পটিকে ধ্রুব সত্য বলে ধরে না নেন, বরং স্পেকুলেটিভ ট্রুথ হিসেবেই গণ্য করেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। ঝাঁকড়া আমগাছটার ফাঁক দিয়ে পড়ন্ত বিকেলের সোনালি রোদ এসে পড়েছে জেলের চওড়া বারান্দায়। সামনে খোলা উঠোনে কয়েকটা কাঠের টুল আর একটা টেবিল, তার উপরে রাখা কালি, কলম, তুলি, রং, বাটি আর পুরনো একটা ক্যানভাস। সেখানে বসেই একটা সাদা পাতায় এক মনে ছবি আঁকছে বৃদ্ধ, বয়স 72। তার ক্যানভাসের সামনে গিয়ে দাঁড়ালে দেখা যাবে রং তুলিতে ধীরে ধীরে ফুটে উঠছে একটি শিশুর মুখ, পিছনে আগুনের শিখা। জেলের মধ্যে ছেলে বুড়ো নির্বিশেষে ওই বৃদ্ধের জন্য বরাদ্দ একটাই সম্বোধন, রশিদ চাচা। সে যে কি অপরাধে বন্দী তা জানা সকলেরই, কিন্তু তা নিয়ে বিশেষ কথা বলে না কেউ। শুধু তাকে দূর থেকে আঙুল দেখিয়ে চলে ফিসফাস, ওই যে রশিদ চাচা, রশিদ খান। এইটুকু পরিচয় যথেষ্ট, কারণ বউবাজার বোমা বিস্ফোরণের মতো হেভিওয়েট মামলায় মূল আসামি সম্পর্কে এর থেকে বেশি পরিচয় দরকার পড়ে না। সবাই সবটা জানে। রশিদের শরীর এখন বয়সের ভারে নুব্জ। তার পরনে সাদা ফতুয়া আর পাজামা, পাক ধরা চুল, চোখে কালো ফ্রেমের চশমা, তোবড়ানো গালে হালকা চাপ দাড়ি। সময়ের সঙ্গে ক্রমশ ফিকে হয়ে এসেছে তার সেই ডাকা বুকো ভাব। এখন বরং সে অনেক ধীর স্থির, কথাবার্তায় আত্মশুদ্ধি আর গভীর জীবন দর্শনের স্নিগ্ধ আলো। কখনো ঝরঝরে বাংলা, কখনো হিন্দি উর্দু মিশিয়ে কথা বলে। আপাতত শান্ত চোখে এক মনে ধীরে ধীরে বাটিতে রং মেশাচ্ছে সে। তাকে ঘিরে বসে আছে
উৎসুক জোনাসাতেক বন্দী। বন্দীদের মধ্যে কারোর বয়স 30, কারোর 40, কেউ আবার সদ্য তরুণ। কেউ ডাকাতির দায়, কেউ খুনের দায়, কেউ ধর্ষণের দায় গরাদের পিছনে এসেছে। তাদের চোখে কৌতূহল আর শ্রদ্ধার মিশ্র ছায়া। রশিদ চাচা যে ছবি আঁকার সময় তাদের নিজের আশপাশে জায়গা দিয়েছে সেটাই ঢের। রশিদের তুলির টানে একটু একটু করে ফুটে উঠছে এক থমথমে ভয়াল ছায়াচিত্র। ধোঁয়ার সর্পিল কুণ্ডলী নীল দিগন্তে ছড়িয়ে দিয়েছে একদম চাপা বিস্বাদ। ব্যাকড্রপে তাসের ঘরের মতো ভেঙে পড়া একাধিক বসত ভিটে। মাটিতে লুটিয়ে আছে একের পর এক নিথর প্রাণ। রক্তে ভেসে যাওয়া সেই লাল মাটি যেন কোনো শাসক দলের রঙের দিকেই আঙুল তুলছে। ল্যান্ডমার্কের কল্যাণে মহানগরের সদাব্যস্ত সেন্ট্রাল এভিনিউকে চেনা যাচ্ছে খুব সহজেই। রাস্তা জুড়ে ঠিক ঠিক করছে মানুষের ভিড়। দমকল বাহিনী, পুলিশের জিপ এবং সংবাদ মাধ্যমের গাড়ি। এই অবধি এঁকে একটু থমকে গিয়েছে রশিদ, যেন একটানা এঁকে সামান্য বিরতি নিয়েছে সে। আসলে অবশ্য তা নয়। এক দৃষ্টে অসমাপ্ত ছবির দিকে তাকিয়ে স্মৃতি হাতড়ে আরও কিছু মনে করার চেষ্টা করছিল সে। কিন্তু তার চিন্তার জাল ছিন্ন হয়ে গেল দর্শকদের মিশ্র গুজগুজে আলাপ ও আলোচনায়। সেদিকে না তাকিয়ে রশিদ স্পষ্টই বুঝল ওরা আলোচনা করছে রশিদের ছবি নিয়ে, কিন্তু সম্ভ্রমবশত সরাসরি প্রশ্ন করে উঠতে পারছে না। তুলি নামালো রশিদ, শান্ত স্বরে প্রশ্ন করল, কোনো প্রশ্ন থাকলে ফিসফাস না করে সরাসরি জিজ্ঞাসা করলেই হয়। সঙ্গে সঙ্গে রাকিব বলে উঠল, আচ্ছা, জল রং এত হালকা কেন? আমি আঁকতে গেলে তো কাগজে এই রংটা ঠিক ফুটে ওঠে না। রশিদ হালকা হেসে রাকিবের দিকে তাকিয়ে বলল, দিল রঙিন না হলে রং কোথা থেকে আসবে বাবা? এদিকে দীপুর প্রশ্ন, চাচা, কালো কালি দিয়ে এই মুখটা এমন জীবন্ত হয়ে উঠল কিভাবে? দেখো দীপু, মুখটা তো আমি আঁকিনি, এঁকেছে আমার চোখ। আমি শুধু আমার চোখের না বলতে পারা ভাষাগুলোয় তুলির টান দিয়েছি মাত্র, আর কিছু না। চঞ্চল হেসে ফেলল, বলল, কি যে বলেন চাচা, আপনার হাত তো একেবারে পেশাদার শিল্পীর মতো। আপনি নিশ্চয়ই আঁকা শিখছেন। শিখেছি, তবে কোনো ওস্তাদের কাছে কখনো তালিম নিইনি। শিখেছি নিজে নিজেই, এই জেলের কুঠুরিতে বসে। কণ্ঠস্বর ঘন হয়ে আসে রশিদের। সে বলে চলে, জানবে, গান বাজনা আঁকা এসব ভেতরে থাকতে হয়। শিখলে তো আরো ভালো। আমার কাছে কোনো সুযোগও ছিল না, গুরুর তালিমও ছিল না। জীবন আমাকে এমন জায়গায় এনে দাঁড় করালো, দেখলাম যে পাশে একাকিত্ব ছাড়া আর কেউ নেই। তাই জেলের 4 দেওয়ালের মাঝে এই একাকিত্বকেই আঁকড়ে ধরলাম, তাকেই গুরু বলে মেনে নিলাম। সেই শিখিয়ে দিল এই সব। তার মানে চাচা, তোমার ভেতরেও এই ক্যালমাটা ছিল, হ্যাঁ কি না? ক্যালমা? চোখ মুচকে এলো রশিদের। সেটা আবার কি? অপ্রস্তুত স্বরে মাথা চুলকে জবাব দেয়, ইয়ে মানে ওই যে ওই ট্যালেন্ট না কি একটা যেন বলে। ট্যালেন্ট, প্রতিভা, তা হয়তো ছিল। আচ্ছা চাচা, ওই কে যেন একদিন বলছিল তোমার আঁকা ছবি নাকি দেশের নানান বড় বড় জায়গায় যায়, এই লোকে নাকি টিকিট কেটে তোমার ছবি দেখে। আরে ওই যে কি এক্সিবিশন না কি একটা যেন বলে না? আরে আরে হ্যাঁ, আমেরিকার হোটেলেও নাকি তোমার ছবি টাঙানো থাকে। এই সত্যি? রশিদ নিরুত্তর, শুধু ঠোঁটের কোণে এক চিলতে হাসি। জেলার সাহেবের মুখে সেও কথাটা শুনেছে, কিন্তু এসব কিছু তার নিজেরই বিশ্বাস হতে চায় না। না না চাচা, হাসলে হবে না। তোমার কাছ থেকে আঁকা শিখতে চাই। যদি কোনোদিন তোমার মতো আঁকতে পারি, তাহলে আমার ছবিও বিক্রি হবে দেশ বিদেশে। এই আমাকে শেখাবে রশিদ চাচা? নিশ্চয়ই।
তবে জানবে ছবি শুধু দেখতে সুন্দর হলেই হবে না, কে এঁকেছে সেটাও বড় কথা নয়, তাতে প্রাণ ভাষা থাকতে হয়। উল্টো দিকের টুলে বসা চাঁদু অনেকক্ষণ ধরে একটা খাতায় নিজের মায়ের মুখ আঁকার চেষ্টা করছে, কিন্তু বারবারই সেটা আগুনের গোলা হয়ে উঠছে। বিড়বিড় করে সে বলে, চাচা, রং আর আগুন কি একসঙ্গে থাকে নাকি? কথাটা কানে গেল রশিদের। খাতাটা তার হাত থেকে নিজের দিকে টেনে নিয়ে বলল, এই দাগটা একটু নরম কর। বলতে বলতেই তুলির এক আঁচড়ে নিজেই এঁকে দিল মায়ের মুখ। আনন্দে উত্তেজিত হয়ে চাঁদু বলল, কি করে করলে চাচা? আমাকেও শেখাও। बेटा तुम पागल हो, माँ के चेहरे पे कभी गुस्सा नहीं रहता, बस एक ताकत होती है बद्दुआओं को रोकने के लिए। याद रखना बेटा, এই তুলিতে যে শান্তি আছে সেটা আগুনের চাইতেও অনেক বেশি তাকতবর। আমি আজও শিখছি, কিন্তু তোমরা যেন কেউ আমার মতো ভুল করো না। বারুদ নয়, তুলিকে ভালোবাসতে শেখো। রক্ত নয়, রং মাখো, রং। শীর্ণ রাকিব ফিসফিসিয়ে বলে বসল, অথচ চাচা 30 বছর আগে তোমার নাম শুনলে গোটা কলকাতা কাঁপতো, তাই না? আর আর আজ তুমি কত পাল্টে গেছো। তুলিতে জল নিয়ে এক টানা একটা লাল গোল বৃত্তের ভেতর ধীরে ধীরে ছায়াকালো বৃত্ত আঁকতে আঁকতে রশিদ বলল, হ্যাঁ, বদলে গেছি। আর তখন গোটা কলকাতা শুধু নয়, জেলায় জেলায় আমার নাম শুনলে লোকে বহুত ডরত, বহুত। কারণটা কি ছিল জানো? রাকিব কাঁধ ঝাঁকায়। রশিদ তার চোখে চোখ রেখে বলে, বলবো, একদিন সব বলবো। এখন উঠি, আমার নামাজের ওয়াক্ত হয়ে গেছে। কথাটা শেষ করেই চেয়ার ছেড়ে রশিদ পা বাড়ালো নিজের ঘরের দিকে। তার আশেপাশে চলেছে তার ছায়া। দিনের আলো চুপচাপ মুছে যাচ্ছে দেওয়ালের উপর থেকে। নীরবে সন্ধে ঘনিয়ে আসছে। জেলখানায় নীরবতা আরো গাঢ় হয়ে জমাট বেঁধে আকার নিচ্ছে সায়ন্তন অন্ধকারে। সেই অন্ধকারে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে রশিদ। জলরঙে ভেজা কাগজটা হালকা হাওয়ায় উড়ে যাচ্ছে রশিদের পিছু পিছু। গ্লাসের তলানিতে পড়ে থাকা মদটা এক ঢোকে পেটে চালান করে ব্রজদুলাল বললেন, রশিদ, এক পেগ মদে কি আর এইসব সিরিয়াস আলোচনা হয়? রশিদ একটু হেসে কপালের উপর থেকে চুল সরিয়ে বলল, এক পেগ কি বলছেন দাদা? আপনার জন্য গোটা খাম্বা আনা আছে। না না, থাক থাক, এমনিই মজা করলাম। এখন চলো ঝটপট কাজের কথা শুরু করি। অনেক চোখ ফাঁকি দিয়ে তোমার বাড়িতে এসেছি। পার্টির কাছে খবর গেলে মদের বদলে তখন শোকজ লেটার খেতে হবে। আর প্রেস যদি জানতে পারে তাহলে তো সব শেষ। পার্টির অন্যতম প্রভাবশালী নেতা ব্রজদুলাল সেন, বয়স 50-এর কোঠায়। কমিউনিস্ট পার্টি নিয়ে তার পড়াশোনাও বেশ গভীর। চোখে কালো ফ্রেমের মোটা কাঁচের চশমা, পরনে খদ্দরের একটা ম্যাড়ম্যাড়ে সবুজ পাঞ্জাবি, সাদা পাজামা। কাঁধে খদ্দরের ব্যাগে পার্টির মুখপত্র উঁকি দিচ্ছে। পায়ে সাধারণ একটা চটি। এতটাই সাদামাটা তার পোশাক আশাক আর চালচলন যে আম জনতার ভিড়ে যদি কেউ তাকে চিনতেও পারে তাহলে সাধারণের দৃষ্টি আরামসে এড়িয়ে যাওয়া তার কাছে কোনো ব্যাপারই নয়। চারপাশটা একবার ভালো করে দেখে নিয়ে নিচু গলায় বলতে শুরু করলেন ব্রজদুলাল, যাকে চলো আমরা আসল কাজের কথায় আসি। তুমি তো জানোই এবারের পুরো ভোট পরিচালনার মূল দায়িত্ব দল আমাকেই দিয়েছে। লক্ষ্য সবার আমাদের জিততেই হবে।
কংগ্রেসকে 1 ইঞ্চি মাটি ছাড়া যাবে না, বুঝতেই পারছো। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ, কারণ এখানে আমারও একটা স্বার্থ আছে। গ্লাসে নতুন মদ ঢালতে ঢালতে রশিদ হেসে বলল, আপনার স্বার্থ কি জানি না দাদা, তবে আমি ব্যবসায়ী মানুষ, আমি কিন্তু নিজের ধান্দা দেখতে পাচ্ছি। আপনি থাকলে আমি থাকবো, আর আমি থাকলে আমার সারটার ধান্দা আরো ইজি হয়ে যাবে। এই এখনই বা তোমার কি অসুবিধা হচ্ছে শুনি? আচ্ছা, কোনটা তুমি আজ অব্দি চেয়ে পাওনি বলো তো? হ্যাঁ, যা চাইছো সবই তো পাচ্ছ। সে তো আপনারাও গোটা রাজ্যে রাজ করছেন দাদা। আপনার ধান্দা পলিটিক্স, আমার সারটা। আপনি আপনার ব্যবসা বাড়াতে চাইছেন, আমি আমারটা। বাড়াও বাড়াও, কে বাধা দিয়েছে? তোমার পিছনে আমি আছি, আমার পিছনে পার্টি আছে। আচ্ছা, তোমার রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স কতদিনে পেয়েছো? কতদিন? দিন? দাদা, দিন বলে লজ্জা দিবেন না। ওই যে আপনি চিরকুটে লিখে দিলেন, সেটা নিয়ে গিয়ে দেখাতেই তো 12 ঘন্টায় পেয়ে গেলাম। তাহলে এবার বলো নতুন কি চাই? দাদা, বুঝতেই পারছেন ব্যবসা বড় হচ্ছে, ফলে দুশ্মনও বাড়ছে। আমার নিজের সেফটির জন্য একটা লাইসেন্সড বন্দুক চাই। বন্দুকের লাইসেন্স? তুমি কি জানো রশিদ, একটা বন্দুকের লাইসেন্স পেতে কত কাঠ খড় পোড়াতে হয়? বছরের পর বছর কেটে যায়। ঠিক আছে, দেখছি কি করা যায়। 1 মাসের মধ্যে পেলেই হবে তো? চলবে। যাকে, এবার আমি বলি, তুমি শোনো। পুরো ভোট দরজায় কড়া নাড়ছে। আমরা কিভাবে কংগ্রেসকে রুখবো, ওই ওমরের বাচ্চাকে কিভাবে শায়েস্তা করা যায় সেটা ভাবো। ও হ্যাঁ, তার আগে বলে রাখি, পরে আবার ভুলে যাব। পার্টির একটা প্রেস কনফারেন্স আছে কিন্তু পরশুদিন। তোমার রেস্তোরাঁ থেকে বিরিয়ানির প্যাকেট যাবে। नो प्रॉब्लम दादा, कितने पैकेट चाहिए 1 दिन पहले बता देना बस। দামি কার্পেট, শীততাপ নিয়ন্ত্রিত কাঠের প্যানেল ঘেরা আলো আঁধারি ঘরে হালকা সুগন্ধি ছড়িয়ে আছে। দেওয়ালে ফ্রেমে বাঁধানো তলোয়ার আর রশিদের নিজের কিং সাইজ একটা ছবি। ঘরের এক কোণে ল্যাম্পশেড, একদিকে একটা মখমলি সোফা, 2 কোণে 2 জন মুখোমুখি, দুজনের হাতেই মদের গ্লাস। সামনে সেন্টার টেবিলে রাখা দামি সিঙ্গল মল্টেড বোতল, বোতলের সামনে বাটি, 2টো বাটির একটাতে কাজু, অন্যটাতে আরবি খেজুর। রয়েছে সোনালি রঙা বেনসন অ্যান্ড হেজেসের প্যাকেট ভর্তি সিগারেট, বিদেশি লাইটার, ছাইদানি। একদিকে নেতা ব্রজদুলাল, অন্যদিকে মাফিয়া রশিদ। একজন শাসক দলের অত্যন্ত প্রভাবশালী, অন্যজন অপরাধ জগতের বিত্তশালী। দুজনের মাথা নুয়ে একে অপরের দিকে এগিয়ে এসেছে। কণ্ঠস্বর গেছে নেমে। এক ঝলকে দেখলে বোঝাই যাবে কোনো গোপন আলোচনা চলছে। চলছে ভোটে হামলার পরিকল্পনা। বিশেষত মধ্য কলকাতায় শাসক দলের প্রভাব আরও বাড়াতে কংগ্রেস বিনাশের জন্য চলছে সন্ত্রাসের ছক। দেখুন দাদা, আপনি যদি আপনার পার্টি যদি আমাকে সাপোর্ট দেয়, তাহলে কর্পোরেশন আর অ্যাসেম্বলি ইলেকশন দুটোতেই আপনার পার্টিকে আমি জিতিয়ে দেব। সেজন্যই তো তোমাকে পাখির চোখ করে এই মিটিংয়ে বসেছি। এমনি নাকি? আমারও তো বয়স হলো রে ভাই। চকচক করে ওঠে রশিদের চোখ মুখ। সে বলে চলে, कुर्सी আপনাদের পার্টির হাতেই থাকবে। ये कांग्रेस को मिट्टी में गाड़ देंगे। छोटी मुंह एक बड़ी बात कह दूं, কলকাতার সব গলিতে লাল ঝান্ডা উড়িয়ে দেব। কিন্তু শুধু কথায় নয়, কাজ করে দেখাতে হবে।
তবেই তুমি পার্টির কাছে আরো মানে যাকে বলে বিশ্বাসভাজন হয়ে উঠবে। জানি জানি দাদা জানি, কিন্তু ইলেকশনের জন্য ফান্ডিংও তো জরুরি আছে দাদা। ভালো করে বুঝুন, কট্টা, কার্তুজ, বারুদ, পেট্রোল, মশালে সব কিছু পয়সা দিলে তবেই পাবো। অ্যাকশন করার লোক কম নেই আমার কাছে। চাই কি বাইরে থেকেও ডেকে নেব, ইউপি বিহার থেকেও লোক এসে যাবে, কিন্তু ওদের তো খুশ রাখতে হয় দাদা। ওরা টাকা মদ চায়, সোনাগাছির औरत চায়, সব কিছু তো সাট্টাতেই টিকে আছে দাদা। ধান্দা বড় না হলে টাকা কোথা থেকে আসবে দাদা? আপনি তো জানেন, শেষ কথা পয়সাই বলে। রশিদ, দেখো, আমাদের পার্টি গরিবের পার্টি, মেহনতি মানুষের পার্টি, আর কংগ্রেস হলো জমিদারের পার্টি। আমাদের তো কংগ্রেসের মতো অত টাকা নেই, ওসব তোমাকেই জোগাড় করতে হবে। আমাদের পার্টি ফান্ডেও তোমাকেই টাকা লাগাতে হবে। খানিক থমকালো রশিদ, যেন গভীর কিছু ভাবছে। মনের অবচেতনে একজনের মুখ ভেসে উঠছে, যে এই সব কিছু জোগাতে পারে। নীরবতা ভেঙে তারপর সে বলল, वो तो सब हम मैनेज कर लेंगे, लेकिन ये पुलिस का लफड़ा आप ही को संभालना पड़ेगा। मेरे काम में कोई रुकावट नहीं होनी चाहिए, कोई रेड, कोई अरेस्ट, कुछ नहीं होना चाहिए। সেসব আমি দেখে নেব। তুমি যা খুশি যেমন খুশি ব্যবসা করো, দল দেখেও দেখবে না। আমি তো একা নই, পার্টির আরো অনেকেই আছে যারা তোমাকে পছন্দ করে। তোমাকে পিছন থেকে তারাও হেল্প করবে, কিন্তু ওমরকে টাইট দিতেই হবে। বড্ড বার বেড়েছে। বাস, আপনি বলে দিলেন তো। ওমরকে আমি দেখে নিব, ওর কোমর ভেঙে ঠিক আছে। ধীরে ধীরে ক্রূর হাসি ফুটে গেল ব্রজবাবুর মুখে। बेफिक्र था कौन दादा। ताहले बात तो फाइनल हो गई। मुझे अपना सट्टा का बिजनेस जल्दी बढ़ाना पड़ेगा। सिर्फ 15 दिन हमको टाइम दीजिए दादा, काम चालू हो जाएगा। বেশ, কিন্তু মাল মশলা কিরকম পাবে? আপনি বললে গোটা কলকাতা উড়িয়ে দেওয়ার মতো মাল আনিয়ে নেব। না না, অত দরকার নেই। খেপে গেছো না গিয়া? ভয় পেলেই হলো, ভুলভাল কিছু যেন না হয়ে যায়। দেখো, सब कम परफेक्ट होगा दादा, कोई टेंशन नहीं। কিন্তু মাল মশলা কোথা থেকে আসবে? বলতে গিয়েও আটকে গেল রশিদ। বোম্বের সব থেকে বড় ভাইয়ের সঙ্গে তার যোগাযোগ আছে, সেটা কি ব্রজবাবুকে বলার দরকার আছে? অবশ্য না, বলাই যাক, না হলে তিনিই বা বিশ্বাস করবেন কেন? মাল আসবে বম্বে থেকে, কিন্তু পুলিশ ঝামেলা করলে সব চৌপট হয়ে যাবে। ওটা দেখে নেবেন তো? বললাম তো, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। একটা ফোন গেলে পুলিশ তোমাকে শুধু নয়, তোমার ছায়াকেও ছুঁয়ে দেখবে না। তবে শুধু সেন্ট্রাল ক্যালকাটা নয়, যেসব ওয়ার্ডগুলোয় কংগ্রেসের গুন্ডাগিরি আছে, সেখানে বুথ ক্যাপচার থেকে শুরু করে ভোট করানো তোমাকেই করতে হবে। আমরা বলবো ভোট শান্তিপূর্ণ, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একটু থামলেন ব্রজদুলাল। কয়েকটা খেজুর মুখে চালান করে চিবোতে চিবোতে দুটো চোখই প্রায় বন্ধ করে ফেললেন। দেখো রশিদ, এটা
তোমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। পুরো ভোটটা যদি জিতিয়ে দিতে পারো, আর তারপরই বিধানসভাতেও যদি আমরা রাইটার্স ধরে রাখতে পারি, তাহলে তোমার জন্য দলকে আমি বড় মুখ করে বলতে পারব, ওপর তলায় তোমার নাম পাঠাবো। কথা দিলাম। না দাদা, আর উপরে না, আমি যেখানে আছি সেখানে ঠিকই আছি। কুর্সি মুঝে নেই চাইয়ে, আমি শুধু ধান্দা বড় করতে চাই। और जब तक पार्टी मेरे पीछे है मैं कुछ भी कर सकता हूं, बस। আরে না না, আরে সে কথা বলছি না, বলছি দলের কাছে তোমার গুরুত্ব অনেক বেড়ে যাবে, তাতে ফায়দা তোমারই। তুমি যা খুশি করো, দল দেখেও দেখবে না, পুলিশ গায়ে একটা আঁচড়ও কাটবে না। बस तो कोई बात नहीं, कोई बात नहीं। সপ্তাহখানেক পরের ফের একটা সন্ধে। এর মধ্যে আরও একবার গোপন বৈঠক হয়েছে ব্রজদুলাল ও রশিদের মধ্যে। রশিদ জানিয়েছে অস্ত্র বারুদ আনানোর ব্যাপারে সে ইতিমধ্যেই বিশেষ একজনের সাহায্য চেয়েছে। যদি শেরিফ থেকে ইতিবাচক কোনো উত্তর আসে তাহলে তা আজই আসবে বলে তাকে জানানো হয়েছে। ঘরের মধ্যে একটা কি হয় ভাব। ব্যাপারটা সচক্ষে দেখতে ও জানতে ফের ব্রজদুলাল হাজির হয়েছেন রশিদের আস্তানায়। আজ আর মদ্যপানের সংযম নেই। উত্তেজনায় ব্রজদুলাল বাবু পরপর পেটে চালান করে যাচ্ছেন। দুজনের কেউই কথা বলছেন না বিশেষ। দুজনেরই হাতে গ্লাস, কিন্তু একজনের মাথায় শুধুই বড় প্ল্যানিং চলছে। হাতে গ্লাস নিয়ে বসে বসে ভাবছিল রশিদ, যে কাজের দায়িত্ব তার কাঁধে এসে পড়েছে তা একার পক্ষে সম্ভব নয়, বড় একজনের সাহায্য লাগবে। সাহায্য চেয়ে বার্তা অবশ্য সে ইতিমধ্যেই তার ডান হাত সোনুকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। বিশেষ বার্তায় সে এও জানিয়েছে ভাইয়ের সঙ্গে কথা বলা একান্তই তার জরুরি দরকার। এতে যে ভাইয়েরও লাভ আছে তাও ঠারে ঠোরে জানাতে সে ভোলেনি। রশিদ জানে লাভের কথা শুনলে ভাই ঘুরে যোগাযোগ করবেই। দস্তুর এটাই, সরাসরি ভাইয়ের সঙ্গে কথা বলা যায় না, কথা বলতে চাই জানিয়ে বিশেষ একটা নাম্বারে ফোন করতে হয়। কি দরকার সেটাও জানাতে হয় অতি সংক্ষেপে। ভাই যদি মনে করেন যে কথা বলা যেতে পারে তবে কিছুক্ষণ পরে ফোন আসে, কখনো আবার আসেও না। হঠাৎ ঘরের এক কোণের টেলিফোনটা বেজে উঠল ঝমঝম করে। লোকাল নয়, এসটিডির লম্বা লম্বা রিং। তবে কি ভাই? মাত্র তবে কি আরব সাগরের পার থেকে ফোনটা চলেই এলো কলকাতায়? ঝটটি উঠে রিসিভার খামচে ধরে তুলে নিয়ে কানে ঠেকায় রশিদ। अस्सलाम वालेकुम भाई। वालेकुम अस्सलाम। बोल रशीद, का मैटर है? কিভাবে গুছিয়ে বলবে 2 সেকেন্ডে মাথায় গুছিয়ে নেয় রশিদ। ফোনের ওপারে যে আছে সেই দাউদ ভাই বেশি সময় দেয় না কাউকেই। भाईजान, मदद चाहिए था। कैसा मदद? वहाँ पे कॉर्पोरेशन इलेक्शन तो आने वाला है ना? এই জন্যেই দাউদ ভাই আজ সবার উপরে, মনে মনে ভাবল রশিদ। একটি কথাও বলার আগেই বুঝে গেছে কি বিষয়ে সাহায্য চাই। हाँ भाईजान, इसीलिए तो आपकी मदद चाहिए। भाईजान, पूरा शहर गर्म है, कांग्रेस को उधारना है, माल दो, फंड दो। কিছুক্ষণ চুপ করে থেকে দাউদ বলল, चुनाव तुम्हारा है, फायदा भी तुम्हारा। पॉलिटिक्स में आना है क्या? भाईजान, इलेक्शन मतलब बिजनेस। अगर आपका सपोर्ट मिल जाता तो ये बड़ा मौका है भाई। अपने दिमाग से काम करो, किसी भी को मेरा नाम ना लेना। ভেঙে পড়া গলায় রশিদ বলল, ऐसा मत बोलिए भाईजान, ये मेरा इज्जत का सवाल है। आर्म्स चाहिए, बारूद, असला भी। तुम्हारे बिना कोई और इतना माल नहीं दे सकता। हम जीतेंगे तो तुम्हारा हाथ भी लंबा होगा इधर। हम तुम्हारे नाम ऊंचा करेंगे, तुम्हारा बिजनेस यहाँ पे भी बढ़ेगा। মুহূর্তের নীরবতা।
রশিদের ঘ্যানঘ্যানানিতে কি বরফ গলছে? ঠিক 4 সেকেন্ড পর ফোনের ওপার থেকে ভেসে এলো গম্ভীর ভরাট কণ্ঠ। ठीक है, मिल जाएगा, लेकिन वह पुलिस को कौन हैंडल करेगा, पहले वो देख ले। वो सब तो हो चुका है भाईजान, वो सब हो चुका है। रूलिंग पार्टी है हमारे साथ, और बस जब भी कहूं आप मुझे हवाले में पेटी भेजना भाईजान। ফোনের লাইন বিপ শব্দ করে কেটে গেল। রশিদের কোনো কথাই ব্রজদুলাল বাবুর কান আড়ালো না। ফোনটা ফের জায়গা মতো রাখতেই ব্রজদুলাল বাবু প্লেটের শেষ কাবাবটা মুখে দিয়ে জানতে চাইলেন, আচ্ছা, এই ভাইজানটাকে? बड़ा भाई। সে আবার কেমন ভাই? মুচকি হেসে কানের কাছে এসে রশিদ ফিসফিস করে ভয়ে মেশানো স্বরে বলল, দাউদ। ব্রজদুলাল বাবুর হাতের গ্লাসটা প্রায় পড়েই যাচ্ছিল। ঠক করে টেবিলে রাখতেই ঈষৎ মদ ছলকে পড়ল গায়ে। চোখ প্রায় কপালে তুলে বললেন, দাউদ। এরপর এক মুহূর্তে নিজেকে সামলে নিয়ে এবং কড়া গলায় বললেন, সাবধান রশিদ, পার্টির নাম যেন কোনোভাবে না জড়ায়, খুব সাবধান। আমাদের নাম যেন কিছুতেই না আসে, এমন ভাবে মাথা ঠান্ডা রেখে কাজ করো যাতে দল খুশি হবে, তুমিও থাকবে। কিন্তু যদি ফাঁস হয় তাহলেই সব শেষ। সেটা আপনিও জানেন, আমিও জানি। আর আপনি আমি দুজনেই এটাও জানি, রাজনীতি শুধু ভোট দিয়ে চলে না, চলে বন্দুক দিয়ে। আর বন্দুক তখনই চলবে দাদা যখন বারুদ বুলেট কেনার পয়সা থাকবে। আপনি বলেছিলেন না আপনার পার্টি গরিবের পার্টি, পয়সা নেই তো পয়সা আছে দাদা, সট্টায় বেশুমার পয়সা আছে, সেটা কাজে আসতে দিন। চোখে মুখে এক রাশ চাপা অস্বস্তি নিয়ে টলমল পায়ে ব্রজদুলাল বাবু উঠে দাঁড়ালেন। ডিনার, বিরিয়ানি? না, আজ থাক রশিদ, পরে একদিন না হয় হবে। ঠিক হ্যাঁ দাদা, আপকি মর্জি। তাহলে সব কথা পাক্কা, কিন্তু খুব সাবধান। তুমি যা করবে সব দলের পক্ষে, কিন্তু দলকে সামনে আনা যাবে না। আবারও বলে গেলাম, আমার নাম, পার্টির নাম যেন কোনোভাবে না জড়া। বাকি কথা মনে হবে। বিলকুল দাদা, বিলকুল। ঈষৎ স্খলিত পায়ে বেরিয়ে এলেন ব্রজদুলাল। রাত আরও গাঢ় হচ্ছে। বাইরে এক টানা কুকুরের ডাক, ভিতরের টেবিলে আধ পোড়া সিগারেট, হুইস্কির অর্ধেক গ্লাস। রশিদের চোখে 7টা ডন হওয়ার স্বপ্ন, ব্রজদুলালের স্বপ্ন মন্ত্রিত্বের গদি। একটা হাতে টানা রিকশায় উঠে কিছুটা এলিয়ে বসলেন ব্রজদুলাল। তারপর রিকশাওয়ালাকে ঈষৎ জড়ানো গলায় বললেন, শ্রী গোপাল মল্লিক লেন, চলো। দৈনিক সময়কালের অফিস এবার আস্তে আস্তে ফাঁকা হচ্ছে। নিচের ছাপাখানার মেশিন ঘরে কাগজ ছাপার ঘর ঘর আওয়াজ ভেসে আসছে। হাতের পোলিও ব্যাগটা কাঁধে নিয়ে অফিস ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় নিউজ এডিটর প্রীতম সান্যাল রোজের মতোই রিপোর্টিংয়ের হলঘর কাঁপিয়ে একটা হাঁক পাড়লেন। আজ নাইটে কে আছিস? চিফ রিপোর্টার কেতন উঠে দাঁড়িয়ে বলল, আজ সুমনা আছে দাদা, আর ক্যামেরায় আছে সঞ্জয়। নিজের নামটা শুনেই কাগজের ফাইল থেকে চোখ তুলে উঠে দাঁড়ালো সুমনা, সঙ্গে সৌমিকও। প্রতিমদা কি কিছু বলবেন? দুর্দান্ত ছবি তোলে সঞ্জয়, ওর দেখার চোখটাও দারুণ।
লড়ে যাচ্ছে চাকরি পাকা করার জন্য। আর সবে ট্রেনি থেকে চাকরি পাকা চিঠি হাতে পেয়েছে সুমনা। লেখার হাতও বেশ ভালো, তার উপর কপি লেখে ঝড়ের গতিতে। দেখিস বাবা, অ্যালার্ট থাকিস, সেদিনের ওই বড় বাজারের আগুনটার মতো খবর যেন মিস না হয়। প্রয়োজন হলে ফোন করিস। প্রীতম এমনিতে হাসি খুশি, মজাদার মানুষ, কিন্তু খবর ছাড়া তার জীবনে আর কিচ্ছু নেই। ঘুম থেকে উঠে খবর, ঘুমোতে যাওয়ার আগে খবর, এমনকি ঘুমের মধ্যে স্বপ্নেও বোধহয় খবরের হেডলাইন করেন। প্রায় রোজই কাগজের সেকেন্ড প্লেট রান করা অবধি জেগে থাকেন। রিপোর্টিংয়ের ঘড়ির কাঁটায় কাঁটায় তখন 12টা পার হলো। হলঘর মোটামুটি ফাঁকা, জেগে আছে শুধু নিউজ ডেস্ক। রতনদা পিটিআই ইউএনআই এর ক্রিড চেক করছে। নাইট এডিটর সুশান্তদা সদ্য ছাপা কাগজের প্রথম সংস্করণে চোখ বোলাচ্ছে। পরিমলদা, দেবাশিসদা আর বিশ্বম্বর দাদাদের মুখে দাউদের নাম। মাত্র 4 দিন আগে মুম্বাইয়ে যে সিরিয়াল ব্লাস্ট ঘটিয়ে দিয়েছে দাউদ ইব্রাহিম, তা নিয়ে গোটা দেশ উত্তাল। তাই খবরের কাগজের অফিসেও তা নিয়ে আলোচনা হওয়াটা খুব স্বাভাবিক। সচরাচর রাতের এডিশনে কাজ বিশেষ থাকে না, তখন এই সমস্ত গুলতানি চলে। ক্যান্টিনে মাছ ভাত খেয়ে এসে সুমনা বসলো নিজের চেয়ারে। প্রথমেই ফোন করলো অন্য কাগজের এক নাইট রিপোর্টারকে। হ্যালো, সুমনা বলছি, কিছু থাকলে জানিও প্লিজ, আজ তো নাইটে আমি। 5 মিনিট তার সঙ্গে গালগল্পের পর পিবিএক্স এর চুনিদাকে বলল, দাদা লালবাজার কন্ট্রোলটা ধরে দাও তো একবার। উদাস ভঙ্গিতে চুনিদা মুহূর্তে ডায়াল ঘুরিয়ে লালবাজারের কন্ট্রোল রুমের লাইন থ্রু করে দিল সুমনার টেবিলে। নমস্কার দাদা, দৈনিক সমকাল পত্রিকা থেকে সুমনা বলছিলাম, কিছু আছে? যেন চার দিয়ে ছিপ ফেলার মতোই খবরের ফাতনা তৎক্ষণাৎ নড়ে উঠল। ও প্রান্তে কন্ট্রোল রুম থেকে ভেসে এলো কর্মরত পুলিশ কর্মীর কণ্ঠ। এইমাত্র একটা ব্লাস্ট হয়েছে বউবাজার সেন্ট্রাল অ্যাভিনিউতে। আহত নিহত এখনই বলা যাচ্ছে না, তবে দমকলের 10টা ইঞ্জিন গেছে। ওকে দাদা, থ্যাংক ইউ। বলেই তড়িঘড়ি ফোন কেটে সুমনা চিৎকার করে নাইট এডিটরের উদ্দেশ্যে বলল, সুশান্তদা, বড় খবর। কাগজ থেকে চোখ সরিয়ে সুশান্ত বললেন, কি হয়েছে? খুব ইম্পর্ট্যান্ট। বউবাজারে একটা ব্লাস্ট হয়েছে দাদা, 10টা দমকলের ইঞ্জিন গেছে। 10টা? সে কি রে? তোরা বেরিয়ে যা এখনই, দেরি করিস না। ইনসিডেন্টের গাড়িতে কে আছে খবর নে। আমি বেরিয়ে ততক্ষণে গাড়িটা রেডি করি। সুমনা, তুই কেতনদা আর প্রতিমদাকে জানিয়ে আয়। চিফ রিপোর্টার কেতন তখনও বাড়ি পৌঁছয়নি। নিউজ এডিটর প্রীতমদাকেই পেয়ে গেল সুমনা। প্রতিমদা, সুমনা বলছি, কিছুক্ষণ আগে এই বউবাজারে একটা বড় ব্লাস্ট হয়েছে, এই মাত্র খবরটা তুললাম। লালবাজার কন্ট্রোল থেকে বলল অনেকে নাকি মারা গেছে। সুশান্তদাকে জানিয়েছি। হ্যাঁ শুনেছি, ডিসি সেন্ট্রাল দত্তদাও এখনই আমায় জানালো মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। এনিওয়ে রাশিদ, বেরিয়ে পড়। সঞ্জয়কে বলে দে ছবিটা যেন অন্য কাগজকে টেক্কা দেয়, আর শোন, কপিটা যেন ফাটিয়ে হয়। ওকে দাদা। আর হ্যাঁ, টাইম লাইনটা মাথায় রাখিস, খুব বেশি হলে 2:30-এর মধ্যে যেন সেকেন্ড প্লেট বেরিয়ে যায়। ওকে দাদা, রাখছি। গাড়িতে উঠেই সুমনা বলল, লক্ষণদা, ট্রেনে চালাও, বউবাজারে বিস্ফোরণ হয়েছে, জলদি ফিরে খবর ধরতে হবে। গাড়ি স্পটে ঢুকতে দেবে তো? তাকে সাহস জুগিয়ে সঞ্জয় বলল, আরে না দেওয়ার কি আছে, তুমি আগে থেকে এমন ভয় পাও কেন বলো তো লক্ষণদা? আমাদের কাজটাও তো করতে হবে নাকি? শোনো, আমাদের স্পটে ছেড়ে দিয়ে গাড়িটা রাখবে ঠিক হেয়ার স্ট্রিট থানার পিছনে। তুমি কিন্তু গাড়ি ছেড়ে কোথাও যাবে না। লক্ষণ ধেয়ে গাড়ি চালাচ্ছে। সুমনা জানলার বাইরের দিকে তাকিয়ে কপির ইন্ট্রোটা ভাবছে। সঞ্জয় আগে ভাগেই ক্যামেরার ট্রলি সেট করে রাখছে। গাড়িটা যেন উড়ে চলল অকুস্থলের দিকে। গন্তব্য 267 বিবি গাঙ্গুলি স্ট্রিট। সেন্ট্রাল এভিনিউর আকাশটা ঢেকে গেছে কালো ধোঁয়ার কুণ্ডলিতে। দমকল বাহিনীর 10-10টা ইঞ্জিন আগুন নেভানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশের বড় কর্তা থেকে মেজো সেজো ছোট সবাই হাজির। হাজির মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলরও। উদ্ধারের কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রা। রক্তে ভেসে যাচ্ছে গোটা এলাকা। কেউ কোলে মৃত সন্তান নিয়ে দৌড়চ্ছে, কেউ আবার প্রিয়জনের খোঁজে কাঁদছেন।
ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হচ্ছে একের পর এক ঝলসানো নিথর দেহ। আর তখনও যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেই সব গুরুতর জখমদের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজ পিজি হসপিটালে। সব মিলিয়ে তৎপরতা তুঙ্গে। গাড়ি থেকে নামতেই খচখচ করে ছবি তুলতে শুরু করলো সঞ্জয়। আর সুমনা দেখল ঘটনাস্থলের ঠিক উল্টো দিকে ফুটপাতে একটা চেয়ারে বসে আছে বছর 38-এর এক যুবক। গায়ে দামি সিল্কের পাঞ্জাবি, ভিজে সপ সপ করছে ঘামে। রুমাল দিয়ে মাঝে মাঝেই কপালের শ্বেত বিন্দু সে মুছে চলেছে। চোখে মুখে বিধ্বস্ততার ছাপ, কণ্ঠে রুক্ষতা, আর কথাবার্তায় একটা চাপা অস্থিরতা প্রকাশ পাচ্ছে। তাকে ঘিরে ঘনিষ্ঠদের ভিড়। বারবার সে নিজের চাঁদ দাড়িতে হাত বোলাচ্ছে আর ঠান্ডা মাথায় হিন্দি উর্দু মিশিয়ে নানা জনকে নানা নির্দেশ দিয়ে চলেছে। अरे ओए शामू, चूतिया कहीं का, वहां पर खड़े खड़े क्या तमाशा देख रहा है, इधर आ। বলেই আরেকজনকে কানে কানে কি যেন একটা বলল। শামু ছুটল হুকুম তামিল করতে। আবার কিছুক্ষণ পরে বলল, अरे कादर, होटल बंद हुआ कि नहीं? তাকেও কাছে ডেকে কানে কানে কোনো একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিল। এভাবেই কখনো কাউকে সাংকেতিক ভাষায় বলছে, 3 पत्ती को फोन लगाओ, 786 को खबर भेजो। আর কাজগুলো সেই মতো হচ্ছে তড়িৎ বেগে। কিন্তু লোকটাকে কোনো সাংবাদিকই তো তাকে চিনতে পারছে না। এমনকি এই বিস্ফোরণের পিছনে তার কোনো ভূমিকা আছে কিনা সেটাও পরিষ্কার নয় কোনো সাংবাদিকের কাছে। সুমনার কানে হঠাৎ ভেসে এলো একটা কথা। জড়ানো কণ্ঠে বিড়বিড় করে বিলাপের সুরে লোকটা বলছে, सब कुछ खत्म हो गया चांदनी, सब कुछ। তার কথাবার্তার ধরন, কমান্ডিং আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ, বিলাপের সুর সব মিলিয়ে সুমনার মনে একটা প্রবল সন্দেহ দানা বাঁধল। লোকটা সাধারণ কেউ নয় বলেই তো মনে হচ্ছে। বাজ পাখির মতো এদিক সেদিক নজর ঘোরাতে ঘোরাতে হঠাৎ সে দেখল ধ্বংসস্তূপ থেকে বেশ কিছুটা দূরে রাস্তার এক কোণে একটু আলাদা হয়ে দাঁড়িয়ে আছে লালবাজারের এক পুলিশ কর্তা। লাট্টুর মতো তার চোখ ঘুরছে ঘটনাস্থলের বিভিন্ন লোকের কার্যকলাপের উপর। পরনে অত্যন্ত সাধারণ একটা হাফ হাতা সুতির সাদা শার্ট আর টেরিকটের চাপা সবুজ ট্রাউজার। চিনিয়ে না দিলে আম জনতার বোঝার উপায় নেই তিনি লালবাজারের গোয়েন্দা বিভাগের বড় ভরসা ঝানু গোয়েন্দা তন্ময় সেন। বহু বড় বড় কেসের তদন্তে সফল এবং দক্ষ অফিসার হিসেবে আজও যথেষ্ট সুনাম রয়েছে তাঁর। পুলিশ বিট করার সুবাদে তার সঙ্গে সুমনার বেশ খাতে। সুমনা ছুটে গেল তার কাছে। তাকে দেখেই তন্ময়বাবু হেসে বললেন, খবরের গন্ধে গন্ধে এসে পড়েছ? হ্যাঁ, ভালোই। হ্যাঁ হ্যাঁ দাদা, কিন্তু হার্ট ফ্যাক্ট ছাড়া আর তো তেমন কিছু পাচ্ছি না। হ্যাঁ, তাই আমার কাছে ছুটে এলে। আপনি তো আমার দাদা, অগতির গতি। দাদা কিছু এক্সক্লুসিভ দিন, চাকরি বাঁচাতে হবে। তন্ময় সেনকে বরাবর দাদা বলেই সম্বোধন করে সুমনা। কি জানি কেন তন্ময়বাবু তাকে বেশ একটা স্নেহময় চোখেই দেখেন। কখনো কখনো পারিবারিক কথাবার্তাও হয়। তন্ময়দা, ওই যে চেয়ারে বসে থাকা লোকটা কে বলুন তো? দেখুন সবাই কেমন তাকে ঘিরে একটা বলয় তৈরি করেছে। মনে হচ্ছে অনেকেই তার কর্মচারী। হ্যাঁ বলতে পারি, কিন্তু আমাকে কোট করবে না। আমি জানি, নিশ্চিন্ত থাকুন। শোনো তবে, ও রশিদ খান, এই বিস্ফোরণের সম্ভাব্য মেইন কালপ্রিট। কলকাতার 60টা সাম্রাজ্যের ডন, কোটি কোটি টাকার মালিক, শাসক দলের অতি ঘনিষ্ঠ, অত্যন্ত প্রভাবশালী। ওই বাড়িতে বিস্ফোরণের প্রচুর মশলা মজুদ ছিল। মশলা মানে ঠিক কি ছিল? শক্তিশালী রাসায়নিক বিস্ফোরক আরডিএক্স, টিএনটি, ন্যাপথালিন, ড্রাম ভর্তি কেমিক্যাল, অ্যামোনিয়াম নাইট্রেটের ব্যারেল, এইসব। আর এই বিস্ফোরণের ফলে ওর বাড়ির সঙ্গে পাশাপাশি আরও কয়েকটা বাড়ি গুঁড়িয়ে গেছে। মৃত্যু তো নিজের চোখেই দেখছো, তাই এখন সব সামাল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু লাভ নেই, গ্রেপ্তারও হবেই। শুধু সময়ের অপেক্ষা। রোলিং পার্টি এত ছাড় ওকে দেবে না। তার মানে অনেক মশলা ছিল? ছিল তো, রাতে ঘটেছে বলে তাও একটু রক্ষে। দিনের বেলা হলে কয়েকশো মানুষের প্রাণ যেত।
এখনো অব্দি আন্দাজ কতজন মারা গেছে তন্ময়দা? তা প্রায় 50। ক্যাজুয়ালিটি আরও বাড়বে বলেই মনে হচ্ছে। তুমি এক্সক্লুসিভ চাইছো তো? শোনো, ওর মেন রাইভাল ওমর, মানে কংগ্রেসের ঘনিষ্ঠ আরও এক 60টার কারবারি, সে এসব যে চলছে তার রিপোর্ট আগে থেকেই আমাদের কাছে ছিল। কিন্তু বুঝতেই পারছো, রশিদ শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় পুলিশের ভূমিকা সেখানে ঠুঁটো জগন্নাথ। ওমর মানে কলকাতার ময়দান ক্লাবের যিনি সর্বময় কর্তা? হ্যাঁ, ঠিকই বলেছ। ওকে চাপে রেখে এই মধ্য কলকাতা সহ সেন্ট্রাল এভিনিউ, বউবাজার এলাকা সিপিএম নিজের মুঠোয় আনতে রাশিদকে কাজে লাগাতো। শুধু কলকাতা নয়, জেলার বিভিন্ন জায়গায় যেখানে যেখানে কংগ্রেসের প্রভাব, সেই সব জায়গায় রাশিদ গোলা বারুদ, আর্মস এগুলো সাপ্লাই করত। দাদা, এর সঙ্গে দাউদের কোনো কানেকশন আছে বলে কি মনে হয়? তেমন কিছু এখনো পরিষ্কার নয়, তবে থাকতে পারে। আমাদের নজরে আছে গোটা ব্যাপারটা। ব্যাস, এবার যাও, আপাতত এইটুকু। যা দেখলে, যা শুনলে, তা দিয়ে তোমার 2 দিনের খোরাক হয়ে যাবে। আর হ্যাঁ, ভুলেও যেন আমার নাম কোথাও না থাকে। থ্যাংক ইউ তন্ময়দা, কয়েকদিন কিন্তু একটু জ্বালাতন করব, ফলো আপ চাই। ঠিক আছে, রাতের দিকে করো। নিশ্চয়ই দাদা। ওকে ওকে, বাই। দুর্ঘটনার গোটা ব্রিফিং শুধু নয়, সেই সঙ্গে রশিদ সম্পর্কে প্রাথমিক এক্সক্লুসিভ তথ্য সুমনা পেয়ে গেল তন্ময় সেনের কাছ থেকে। আপাতত এতেই বাজিমাত। পুলিশের এক উচ্চ পদস্থ কর্তা জানান বলে আরামসে গোটা খবরটা আজকের মতো জমিয়ে দেওয়া যাবে। তারপর ফলো আপ স্টোরি, সাইড স্টোরি, এসব তো আছেই। নঈমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসের দোতলা সিঁড়ি বেয়ে সোজাসুজি উঠে গেলেই ডান দিকে একটা ঘর। ঘরের মাথায় টাঙানো মুজফফর আহমেদের ছবি। ওই ঘরেতেই তখন চলছে তুমুল বিতর্ক। পার্টি অফিসের বাইরে অধীর অপেক্ষায় সাংবাদিকেরা। ঘরের ভিতরের পরিবেশ অনেকটা ক্লাসরুমের মতো। বেঞ্চে বসে আছেন জেলা কমিটির নেতা, বিধায়ক ও মন্ত্রীরা। বেঞ্চের উল্টো দিকে আয়ত মাপের একটা লম্বা টেবিল, সেখানে পাশাপাশি বসে দলের বৈঠক পরিচালনা করছেন পদাধিকারী নেতারা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলতে শুরু করলেন দলের রাজ্য সম্পাদক মণ্ডলী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য প্রবুদ্ধ ভট্টাচার্য, বাংলার রাজনীতির অন্যতম প্রধান মুখ। বংশগত লেগাসিও কম নয়। বিখ্যাত কবি শ্যামাকান্ত ভট্টাচার্যের ভাইপো, খানিক উদ্ধত, স্পষ্ট বক্তা এবং তীক্ষ্ণ মেধাবী। মিডিয়ায় ইমেজ ঝকঝকে। কমরেডস, মহানগরের বুকে এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এর দায় কি দল এড়িয়ে যেতে পারে? জেলা সম্পাদক সাক্ষীপদ চৌধুরী বললেন, আর এটা পার্টির দোষটা কোথায় সেটা আমি বুঝতে পারছি না। বিস্ফোরণ তো হয়েছে ঠিকই, কিন্তু এটা তো একটা নিছক দুর্ঘটনা। আপনার বক্তব্য স্পষ্ট করুন কমরেড। ধন্যবাদ কমরেড। হ্যাঁ, মানছি এটা অপরিকল্পিত, কিন্তু নিছক দুর্ঘটনা বলে আমরা দায় এড়াতে পারি কি? এই বিস্ফোরণ তো একদিন না একদিন ঘটারই ছিল। আমি স্পষ্টভাবে বলতে চাই, মুম্বাইয়ে পরিকল্পিত সিরিয়াল বিস্ফোরণের 4 দিনের মাথায় কাকতালীয়ভাবে আবার একটা বিস্ফোরণ ঘটল, এবং সেটা কলকাতায়। কিন্তু এই ঘটনার পেছনে যে ব্যক্তির নাম উঠে এসেছে, সেই রশিদ খান একজন সাট্টা কারবারি, কুখ্যাত দাগি মস্তান, অগাধ কালো টাকার মালিক হওয়া সত্ত্বেও শাসক দলের কাছের লোক। তার সঙ্গে দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠতার কথা উঠে আসছে। পার্টি অফিসেও তার অবাধ যাতায়াত ছিল বলে খবর পাচ্ছি। তাই আমার জানতে ইচ্ছা করে, এই প্রশাসন কাদের দ্বারা চালিত? তাহলে কি ধরে নেব পার্টি চলছে মাফিয়াদের অঙ্গুলি হেলনে? সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ এখন প্রশাসনের ব্যর্থতার দিকে যে আঙ্গুল তুলছে, তার বিন্দুমাত্র দায় কি পার্টির নেই? ধীরে ধীরে মাথা নেড়ে বিশ্বম্ভরবাবু বললেন, কমরেড প্রবুদ্ধর এই উদ্বেগের সঙ্গে আমিও সহমত। যা রটে তা তো কিছু তো বটে। আমরা কোথাও এখানে জড়িয়ে আছি, অর্থাৎ রাজনীতির সঙ্গে অপরাধ জগতের যে চিরকালীন একটা যোগ রয়েছে, সেখান থেকে আমরাও সরে থাকতে পারিনি। এটা আর প্রমাণের অপেক্ষা রাখে না। এরপর যদি মানুষ বুঝতে পারে আমরা রশিদকে আড়াল করার চেষ্টা করছি, তাহলে আজ যারা আমাদের একটা মর্যাদাপূর্ণ দল হিসেবে দেখে, তারাও মুখ ফেরাবে।
শাসক দলের একজন কর্মী হিসেবে এটা আমার কাছেও চরম লজ্জার। অনল বিশ্বাস দলের দুর্দণ্ড প্রতাপ এক নেতা। কূটনীতির পারদর্শিতার জন্য তাকে দলের অন্দরে তো বটেই, গোটা বাংলার মিডিয়াও চাণক্য বলেই মানে। তিনি চিবিয়ে চিবিয়ে বললেন, পুলিশ বসে থাকেনি, তৎপরতার সঙ্গে তাকে গ্রেপ্তার করেছে, এটাও বলুন কমরেড। বর্ধমানের নেতা অনুপম বাবু মাথা নেড়ে বললেন, কমরেড, আপনাদের কথা অত্যন্ত যুক্তিনিষ্ঠ, কিন্তু একই সঙ্গে এটাও আমাদের বুঝতে হবে কাঁটা দিয়ে কাঁটা তোলাটাই কিন্তু রাজনীতি। বছর 8 হলো আমরা ক্ষমতায় এসেছি ঠিকই, কিন্তু বহু জায়গায় কংগ্রেসের তীব্র দাপটের কাছে এখনও কিন্তু আমরা পিছিয়ে। সেই দাপুটে কংগ্রেসের শক্তির অন্যতম প্রধান উৎস আরেক 60 কারবারি মোহাম্মদ ওমরকে রোখাটাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। হ্যাঁ, এটা ঠিক, পার্টির প্রচ্ছন্ন প্রশ্রয়ে সে আস্তে আস্তে তার 60 কারবারের প্রসার বাড়িয়েছে, বিপুল পরিমাণ অর্থ জোগাড় করেছে। তার বিনিময়ে সে পার্টিকে 1990 সালের কলকাতা পুর ভোটে জয় এনে দিয়েছে। এটাও কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। বিশ্বম্ভরবাবু যেন ঠিক সহমত হতে পারলেন না। বললেন, তার মানে ওই পুরো ভোটের দিন মধ্য কলকাতা জুড়ে অলিতে গলিতে প্রকাশ্যে পিস্তল নিয়ে যে ছোটাছুটি, বোমাবাজি, বুতে বুতে তুমুল সন্ত্রাস চলেছিল, তার পিছনে রশিদ বাহিনী। তাহলে তো এখানেই পরিষ্কার হয়ে গেল পার্টির মদতেই তার আজ এত দৌরাত্ম্য। অনলবাবু যেন কিছুটা ক্ষুব্ধ স্বরেই বললেন, তা বলে আমাদের ক্যাডাররা মার খাবে, এটা কি মেনে নেওয়া যায়? একটা পাল্টা প্রতিরোধ তো থাকা দরকার। প্রবুদ্ধ এবার রীতিমতো ফুঁসে উঠলেন। তার মানে ওই ধরনের অপরাধীদের আমরা আশ্রয় প্রশ্রয় দিয়েছি পুরসভা বিধানসভা ধরে রাখতে? তার মানে রক্তের রাজনীতি, হিংসার রাজনীতি, যার পরিণামেই বিস্ফোরণ? এটাই কি পার্টির আদর্শ? হ্যাঁ, এটাই পার্টির আদর্শ? লালবাজার থেকে ঢিলছোড়া দূরত্বে সন্ত্রাস সৃষ্টির জন্য এক 60 কারবারি দিনের পর দিন প্রভূত বেআইনি অস্ত্র, বারুদ, RDX এর মতো ভয়াবহ সব বিস্ফোরক মশলা মজুত করে গেছে, আর পুলিশের গোয়েন্দা বিভাগ তার কিচ্ছু জানত না, এই তো? হ্যাঁ, সব জানতো। দলের মুখ পুড়ে যাওয়ার পর গ্রেফতার করেছে। তাতে লাভ? হ্যাঁ, কি লাভ? আমাদেরই কিছু প্রভাবশালী নেতা মন্ত্রীর হাত ওই লোকটার মাথায় থাকলে পুলিশই বা কি করবে? কাজেই এখন দলের দিকে আঙ্গুল তুলছে মানুষ। শান্ত অথচ রাগত স্বরে উত্তর এলো অনলবাবুর দিক থেকে, রশিদকে মদত দেওয়ার ব্যাপারে যা করা হয়েছে তা সবই দলের সিদ্ধান্ত মেনেই। ব্যক্তিগতভাবে একা কেউ কোনো সিদ্ধান্ত নেয়নি। তার সঙ্গে কয়েকজন নেতা মন্ত্রীর যে সখ্য, তা আসলে কোনো একক ব্যক্তির সিদ্ধান্ত ছিল না। সকলে মিলেই সিদ্ধান্ত হয়েছিল যে পার্টি ওমারকে নিয়ন্ত্রণ করার জন্য রশিদকে সক্রিয় করবে। ওমার বিরোধীদের হয়ে আমাদের কাছে ট্রাভেল মেকার হয়ে উঠেছিল, তাই ওকে নিষ্ক্রিয় করার জন্য পার্টি অনেকটাই সফল হয়েছে এই রশিদের মাধ্যমেই। পুরো ভোটের জয় তার প্রমাণ। কিন্তু এখন সেই সিদ্ধান্ত থেকে অনেকেই নিজেকে আড়াল করার চেষ্টা করছেন। এটাও মোটেই পার্টির আদর্শ নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, সরষের মধ্যে ভূত আছে। হ্যাঁ, আমাদের পার্টির অনেকেই রশিদ ঘনিষ্ঠ। তারা বিভিন্ন ব্যক্তিগত স্বার্থে রশিদদের কাছ থেকে নানা রকমের সুযোগ সুবিধা নিয়েছেন, এটা ঠিক, ব্যক্তিগত দলের স্বার্থেই বেশি বা কোনো উদ্যোগের জন্য, কিন্তু নিয়েছেন। আপনারা কি জানেন ভোট পরিচালনার জন্য দলকে কত কোটি টাকা দিয়েছে রশিদ? জানেন কি কলকাতা ছাড়াও বর্ধমান জেলা পার্টির বেশ কিছু নেতার সঙ্গেও রশিদদের ঘনিষ্ঠতা আছে? সবাই সব জানে, কিন্তু এখন মুখ ফুটে কেউ তা স্বীকার করছেন না। আপনি চাইলে নির্দিষ্ট করে কোনো নাম গোপনীয়তা বজায় রেখে জানাতে পারেন। আমরা সেই মোতাবেক
পরবর্তী পদক্ষেপের কথা ভাবতে পারি। না কমরেড, জানলেও আজ তা বলার অধিকার আমার নেই। বরং আমি অনুরোধ করব এবং আশা করব পার্টি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেই। পার্টি কমিশন করুক, তদন্ত করুক। সেই তদন্ত যেন এক পেশে না হয়। কারা রশিদদের কাছের লোক তাদের চিহ্নিত করে দলের শৃঙ্খলা অনুযায়ী সতর্ক করুক, শাস্তি দিক। কারণ একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এখন থেকে দলের শুদ্ধিকরণ না হলে সে দলে থাকার মধ্যে কোনো গৌরব অন্তত। তাছাড়া এই মিটিংয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পার্টির সিনিয়র লিডার কমরেড জ্যোতিপ্রকাশ বসুও রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রকও ওরই হাতে। উনি বলুন না। হ্যাঁ, আমি অবশ্যই ওর বক্তব্য শুনতে চাই। এতক্ষণ একটিও কথা বলেননি জ্যোতিপ্রকাশ। তিনি বরাবরই অভিব্যক্তিহীন এবং কম কথার মানুষ। যেটুকু দরকার তার বেশি একটি শব্দ শোনা যায় না তার থেকে। ভাবলেশীন স্বরে পরপর কতগুলো বাক্য বলে গেলেন জ্যোতিপ্রকাশ। ওই সাট্টাবাজকে চিনে রাখা আমার কাজের মধ্যে পড়ে না। তার জন্য পুলিশ আছে, কোনোদিন তার নামও শুনিনি। তা বলে এখানে কোথাও যদি আমার গাফিলতি হয়ে থাকে তার দায় আমি কোনোভাবেই অস্বীকার করছি না। তবে যতক্ষণ না অকাট্য প্রমাণ দিচ্ছেন তার স্বীকারও করছি না। প্রবুদ্ধবাবু যেন সন্তুষ্ট হতে পারলেন না। উত্তেজিত স্বরে বললেন, কমরেড, আপনি কি জানেন শুধু মধ্য কলকাতা নয়, গোটা কলকাতাও নয়, জেলার বিভিন্ন প্রান্তে সন্ত্রাস সৃষ্টির জন্য যাবতীয় বেআইনি অস্ত্র, গোলাবারুদের মাল মশলা সব সাপ্লাই হতো রশিদদের বউবাজারের ঠেক থেকে। দলের প্রশ্রয়, ইঙ্গিত, মদত না থাকলে কি করে এটা সম্ভব? একটা বন্দুকের লাইসেন্স পেতে যেখানে বছরের পর বছর মাথা খুঁড়তে হয়, সেখানে রশিদ খান কি করে 1 মাসে আর্মড লাইসেন্স পায়? হ্যাঁ, কোন অদৃশ্য ক্ষমতায় তার রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স পুরসভা পাশ করে দেয় দিনের দিনে। বাবা, দিনের দিনে। জানেন কি, সাংবাদিক বৈঠকে যে খাবার খাওয়ানো হতো তাও অনেক সময় এসেছে রশিদদের ওই রেস্তোরাঁ থেকেই। হ্যাঁ হ্যাঁ, মস্তান দিয়ে মস্তান মোকাবিলা করার এই তত্ত্বটাই না একদম পার্টিকেই অবস্থান থেকে সরতে হবে। আজ না হোক কাল হবেই, সংশোধন করতেই। এতক্ষণ প্রত্যেকের কথা মনোযোগ সহকারে শুনছিলেন দলের অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন নেতা সুবোধবাবু। উঠে দাঁড়িয়ে গম্ভীর এবং ধীর স্বরে তিনি বললেন, কমরেড, এবার আমরা আলোচনা শেষ করব, কিন্তু তার আগে আমি কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। আজ সত্যটি বলা দরকার। বউবাজারে যেটা ঘটেছে তার দায় আমরা এড়াতে পারি না। রশিদ একজন সাট্টাবাজ, তোলাবাজ, মস্তান, সেটা জেনেও আমরা চুপ থেকেছি। কোনো অপরাধীকে আমরা আড়াল করতে পারি না। দলে যারা আছেন তারা নিচুতলার কর্মীদেরও এই বার্তা দিন, কোনো রকম অপরাধমূলক কাজকে দল সমর্থন করে না। দলের কোনো নেতানেত্রীর মধ্যেও যদি এমন প্রবণতা থাকে তাহলে আমার অনুরোধ, নিজে থেকে সরে আসুন। কে বা কারা কতটা দোষী তার বিচার নিশ্চয়ই হবে, কিন্তু এ কথা মনে রাখতে হবে, দোষ শুধু রশিদের নয়, আমরাও সমান দোষে দোষী। তার কলকাতায় দাউদ হয়ে ওঠার পেছনে আমাদের মৌন সম্মতি ছিল, কখনো কখনো সক্রিয় মদতও। আজ যদি আমরা সত্যিকারের পার্টি কর্মী হই তাহলে একটাই পথ খোলা আছে, তা হলো আত্মশুদ্ধি। পার্টিতে সেই শুদ্ধিকরণ অভিযান অবিলম্বে শুরু করা দরকার। অপরাধীদের সঙ্গে পার্টির নেতা কর্মীদের এই যোগাযোগ বিচ্ছিন্ন করতেই হবে। প্রায় সকলেই সমস্বরে বলে উঠলেন, ঠিক ঠিক ঠিক। একমাত্র জ্যোতিপ্রকাশেরই চোখের পাতা একবার পড়ল উপর থেকে নিচে। তার চোখ এড়ালো না প্রবুদ্ধবাবুর। উনি জানেন মিতবাগ জ্যোতিপ্রকাশের সম্মতি জ্ঞাপনের ভঙ্গি ওটাই, ওইটুকুই। এমন সময় দরজায় টোকা দিয়ে এক পার্টি কর্মী এসে দাঁড়ালেন। জানালেন প্রেস বাইরে অপেক্ষা করছে।
চলুন, আজ সভা এখানেই শেষ, কিন্তু প্রেসের সামনে নয়। আগে নিজেরা আয়নার সামনে দাঁড়াতে শিখি। সেন্ট্রাল অ্যাভিনিউ বউবাজার সংলগ্ন এলাকার রাস্তা ধরে বেন্টিং স্ট্রিটের দিকে একটু এগোলেই ডান হাতে সাপের মতো চলে গেছে আঁকা বাঁকা একটা ব্লাইন্ড লেন। পাশাপাশি দুটো গাড়ি কোনো মতে যাওয়া আসা করতে পারে। লেনটার ডাকনাম কাটা গলি। দিনের বেলাতেও সূর্যের আলো যেখানে ফিকে মনে হয়। সন্ধে হলে কর্পোরেশনের বাতিওলা এসে কয়েকটা টিমটিমে বাতি জ্বালিয়ে দিয়ে যায়। আর লোডশেডিং হলে তো কথাই নেই। সত্যি সত্যি তখন মনে হয় এ যেন অপরাধ জগতের এক আদর্শ গলি। ঢুকলেই শেষ, বেরোনোর কোনো পথ নেই। একে তো এরকম পরিবেশ, তার উপরে বিস্ফোরণ ঘটার পরে সবে 24 ঘন্টা কেটেছে। সারা দেশে এ এক ব্রেকিং নিউজ। থমথম করছে গোটা কলকাতা শহর, আরও থমথমে বউবাজারের এই পাড়া। সে গলির প্রায় শেষ প্রান্তে একটা চায়ের দোকান। সেখানে রশিদের বিশ্বস্ত চরদের সারাক্ষণ আড্ডা। বিস্ফোরণের পরপরই সেখানে রশিদ ঘনিষ্ঠদের নিরাপত্তার বলয় আরও আঁটোসাঁটো। এমনিতে সন্ধ্যা ঘনালেই সাতটার ডেরা থেকে খবর নিয়ে সিটি বাজাতে বাজাতে খবরবাহকের দল একে একে বেরিয়ে পড়ে। কেউ সাইকেলে, কেউ বা ইয়ামাহা বাইকে চেপে সাংকেতিক ভাষায় বলতে বলতে চলে যায় কোন ঘর বাজি জিতল। খিলাড়িরা জানে কখন খবরবাহকেরা এলাকা দিয়ে যাবে, তাই তারাও মুখিয়ে থাকে তাদের অপেক্ষায়। পাড়ায় পাড়ায় সাতটা বুকিদেরও সাংকেতিক ভাষায় বাজি জেতার নম্বরের গোপন চিরকুট ধরিয়ে দিয়ে ওরা ফিরে আসে কাটা গলির ওই ঠেকে। চায়ের দোকানের কিছুটা তফাতে রয়েছে নিরীহ গোছের লোক দেখানো একটা পান বিড়ির দোকান। তার পিছনে পলেস্তারা খসে পড়া একটা 3 তলা বিবর্ণ বাড়ি। ওই বাড়িরই নিচতলায় পিছন দিকে ভারী লোহার গেট পেরিয়ে রশিদের সাতটার মূল অফিস। সদর দরজার সামনে টুল পেতে বসে আছে দ্বাররক্ষী বছর 50-এর ভগতজি। হাট্টা কাট্টা চেহারা, তীক্ষ্ণ গোয়েন্দা সুলভ তাঁর দৃষ্টি। সদর পেরিয়ে আরও একটা দরজা ঠেললেই তবে মূল অফিসে পা রাখা যায়। কিন্তু সেখানেও রয়েছে আর এক দ্বাররক্ষী, হাবিব। বয়সে তরুণ এবং সদা সক্রিয়। সে বসে আছে একটা শ্রীহীন অফিস ঘরে। চুনকাম খসে পড়া দেওয়াল জুড়ে টাঙানো রয়েছে শাহরুখ খান, মাধুরী দীক্ষিতের পোস্টার। ডান দিকের এক কোণে টয়লেট, বাঁ দিকে সেগুন কাঠের একটা রংচটা আলমারি, তার ভিতরে গুচ্ছ খাতা, বই, টাকা রাখার টিনের ছোট সুটকেস। এক কোণে টেবিল, চেয়ার, তার উপরে রেক্সিনে মোড়া কয়েকটা খাতাপত্র, পুরনো রেজিস্টার, ক্যালকুলেটর, কার্বন কপি, স্ট্যাম্প প্যাড, সিগারেটের ছাইদানি। দেওয়ালে টাঙানো ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লেখা সেদিনের 7টা খেলার নম্বর: 15, 2, 6, 1, 49, 3। খেলার রেট, সময়, আগের দিনের ফলাফল। এক পাশে বসানো 7টা চক্রের নিজস্ব সংকেতবাহী রেডিও। মাঝে মধ্যেই ভেসে আসে ক্যালকাটা ঘর, দিল্লি ঘর, বম্বে ঘরের লাইভ আপডেট। ছড়িয়ে ছিটিয়ে কেউ চেয়ারে, কেউ ঘরের একদিকে পাতা গদিতে বসে হিসেব কষাও চলে। তবে আজ সব চুপ, সব থমথম করছে। রাত তখন 10টা। বিস্ফোরণের পর সেদিনকার মতো আর 7টার আসর বসেনি। এমন সময় কাটা গলিতে রশিদের 7টার অফিসের একটু তফাতে দাঁড়ালো একটা কালো রঙের ফিয়াট। আপাতমস্তক কালো বোরখায় ঢাকা এক তরুণী নিজেই দরজা খুলে বেপরোয়া ভঙ্গিতে এগিয়ে এলো সদরের দিকে। জাফরি কাটা কালো পর্দায় ঢাকা তার উজ্জ্বল দুটো চোখ দেখে আর গায়ের দামি সুগন্ধিতেই ভগতজি বুঝে গেল যে সে আর কেউ নয়, বসের রক্ষিতা শ্বেতা এসেছে। রশিদ তাকে আদর করে চাঁদনি নামে ডাকে। যখন যেদিন তার কামরিপু চাগার দিয়ে জেগে ওঠে সেই দিনই ডাক পড়ে তার। কিন্তু আজ এই পরিস্থিতিতেও ডাক পড়েছে সে তার। একটু অবাকই হলো ভগত। গোটা শহর থমকে রয়েছে, শ্বাস নিলেই বাতাসে বারুদের ঘ্রাণ পাওয়া যাচ্ছে।
আজও কি বসের যৌনতা চাই? শটান দরজা ঠেলে নিঃশব্দে ভেতরে ঢুকে গেল শ্বেতা। তারপর ভারী লোহার গেট পেরিয়ে ঘুপচি অফিসে ঢুকে পড়ল। টয়লেটের পাশে আরেকটা ছোট্ট দরজা ঠেলে নির্দ্বিধায় দ্বিতীয় ঘরে পা রাখতেই গম্ভীর গলায় সোনু এগিয়ে এসে বলল, आइए मैडम, बस आप ही के इंतजार में थे। ইঙ্গিত সূচক হাসি হেসে শ্বেতা এগিয়ে গেল রশিদের অ্যান্টি চেম্বারের দিকে। ঘরের বাইরে জ্বলছে লাল আলো, মানে ডাক না পড়লে তখন সোনুরও সে ঘরে প্রবেশ নিষিদ্ধ। কিন্তু বিধিনিষেধ সে তার ক্ষেত্রে খাটে না। চেম্বারে শটান ঢুকে দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিল সে। দামি কার্পেটে মোড়া ঘরের মেঝে, সেখানে রয়েছে সুদৃশ্য সিঙ্গল খাট, ছোট সোফা, সেন্টার টেবিল। ঘরের হালকা আলোয় নিজেকে একটু ধাতস্থ করেই সে তা অ্যান্টি চেম্বারের দরজায় হাত রাখল। শীততাপ নিয়ন্ত্রিত সেই ঘরে পা রাখতেই সে তা দেখল সোফায় শরীর ডুবিয়ে গানে বিভোর রশিদ, পাশে রাখা হুইস্কির গ্লাস, ঘরময় সুগন্ধ, হালকা সোনালি ঝাড়বাতির আলো, আর সেই সঙ্গে মৃদু শব্দে টেপ রেকর্ডারে বাজছে বেগম আখতারের আবেগ ঘন বিখ্যাত গজল, এ মোহব্বত তেরে অঞ্জাম পে রোনা আয়া। ঘর ডুবে আছে এক মাদকতায়। চারপাশে চোখ বুলিয়ে মনে মনে মুচকি হাসল শ্বেতা। ফুর্তি করার পক্ষে উপযুক্ত পরিবেশই বটে। সামনে বসে আছে রশিদ, তার পরনে একটা সাদা লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি। রশিদের লোমশ বুকে ঝলমল করছে শিকলের মতো পেঁচানো মোটা সোনার চেন। সে তা বোরখা খুলে টাঙিয়ে রাখল খাটের একধারে। টপনট খোঁপাটা খুলে মাথাটা একটু ঝাঁকিয়ে দিতেই ঘাড় অবধি হালকা ঢেউ খেলানো অবিন্যস্ত চুলগুলো এসে পড়ল তার মুখের চারপাশে। সে তার পরনে পাতলা সরু ব্যাকলেস স্লিভলেস ব্লাউজ, তার উপর জড়ানো শিফন জর্জেটের সি থ্রু কালো শাড়ি। স্পষ্ট দেখা যাচ্ছে গভীর স্তন বিভাজিকা। ফিনফিনে ব্লাউজের শাসন দমিয়ে ফুটে উঠছে স্তনবৃন্ত। রশিদের কামকে আশকারা দেওয়ার জন্য এইটুকুই যথেষ্ট ছিল। তবুও আরও কিছুটা উত্তেজিত করার জন্যই ছিপছিপে টান টান শরীরটা নিয়ে সে তা এসে বসল একেবারে রশিদের গা ঘেঁষে। তার বুকে মাথা রেখে খসখসে স্বরে আবদারের সুরে সে তা ডেকে উঠল, রশিদ। সে তার হাত চেপে ধরল রশিদ, বলল, সব কুছ খতম হো গিয়া চাঁদনি, সব কুছ। বিস্ফোরণের খবর সেটাও পড়েছে। সারা দিন কলকাতা শহর তো এই নিয়েই কথা বলছে। এই পরিস্থিতিতে কি বা বলতে পারে সেটা? রশিদের ডাক যখন এসেছিল তখন সে ভেবেছিল আজ সে যাবে না। কিন্তু শুধুই তো শরীরের সম্পর্ক নয়, রশিদ তার ভালোবাসার পুরুষ, তাই সে না এসে পারেনি। পাশে রাখা হিরে ঝলমলে একটা সোনার নেকলেস সে তার গলায় পরিয়ে দিয়ে রশিদ বলল, এটা তোমার জন্য। জানি না আর কবে দেখা হবে কিংবা আদৌ হবে কি না, ইয়ে তুম রাখলো। রশিদকে জড়িয়ে ধরতেই তার বুকে মুখ গুঁজে দিল রশিদ। তারপর ভারী গলায় বলল, দেখো চাঁদনি, এই দুনিয়া টাকায় চলে, টাকায় সব পাওয়া যায়, কিন্তু তুমি আমার জন্য এমন একটা ম্যাজিক যা আমি টাকা দিয়ে কখনো কিনতে পারবো না। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সহজ হাসি হেসে সে তার নখের ডগাটা রশিদের সামনে রাখা গ্লাসের চারপাশে একবার বুলিয়ে বলল, ম্যাজিক শেষ হলে কিন্তু রহস্য শেষ হয়ে যায়। মায়াবী আলো ছায়ায় রশিদের চোখ চকচক করে ওঠে। চিলতে হেসে তার কোমরে হাত রেখে কাঁধে হালকা চুমু দিয়ে বলল, তাহলে আজ রহস্যটা ভেদ করেই ফেলি, কি বলো? বলেই সেতার উপরে প্রায় ঝাঁপিয়ে পড়ে রশিদ। সেটা জানতো আজও যৌনতার জন্যেই তার ডাক পড়েছে। তবে সাধারণত বিছানা পর্যন্ত যাওয়ার আগে প্রচুর গল্প করে রশিদ। মদও খায় একসঙ্গে, ধীরে ধীরে পরিবেশ তৈরি করে। কিন্তু আজ এত তাড়াতাড়ি সবকিছু শুরু হওয়ার জন্য প্রস্তুত ছিল না সে। তবু রশিদের শরীর যখন জেগেছে তাকেও সাড়া দিতেই হবে। স্ত্রী তো নয় সে, রক্ষিতা। রক্ষিতাদের জন্য এটাই নিয়ম।
সে তার বাঁ কানের লতিতে রশিদ ঠোঁট ছোঁয়াতেই শীতকার দিয়ে শিশিয়ে ওঠে। সে পাল্টে ঘুরে গিয়ে সে ঠোঁট দিয়ে চেপে ধরে রশিদের ঠোঁট, নিজেকে সঁপে দেয় রশিদের অবাধ্য পৌরুষের কাছে। উন্মত্তের মতো সে তার শরীর খুঁড়তে থাকে রশিদ। তার হাত ঘুরে দূরে দূরে ছিটকে পড়ে সে তার ব্লাউজ, শাড়ি, এমনকি অন্তর্বাসও। সে তার মাখন রঙের মতো মসৃণ শরীরে যেন নিজেকে মিশিয়ে দিতে থাকে রশিদ। দমকে দমকে সে তার শরীরে বারবার পুঁতে দিতে থাকে সে নিজেকে। একবার, দুবার, তিনবার, বারবার। সুখের আশ্লেষে চোখ বুজে আসে সে তার। ঠিক এমন সময় ঝনঝন করে বেজে ওঠে রশিদের ঘরের টেলিফোন। এক মুহূর্তের জন্য থমকায় রশিদ। সে জানে টেলিফোনের এই রিং কোন বার্তা বয়ে আনছে। সে যে গ্রেফতার হবে, তার পিছনে পুলিশের আশাটা শুধু সময়ের অপেক্ষা। তা শুধু রশিদ নিজে নয়, তার মহল্লার প্রতিটি বাচ্চাও জানে। আর জানে এই জেল যাত্রায় যে পার্টির কোনো নেতাকেই সে পাশে পাবে না, কেউ তাকে বাঁচাবে না, বলা ভালো বাঁচাতে পারবে না। বিছানা থেকে উঠে এক টানে ফোনের তারটা ছিঁড়ে ফেলে রশিদ। জেলে যাওয়ার আগে শেষ কটা মুহূর্ত সে শ্বেতার বাহুডোরেই কাটাতে চায়। কামার তো পশুর মতো শ্বেতা মন্থন করে চলে রশিদের লোমশ পেটানো শরীরটা। সে খামচে ধরে শ্বেতার ভরন্ত দুই বুক, রক্ত লোলুপ ড্রাকুলার মতোই কামড়ে ধরে শ্বেতার নিটোল গ্রীবা। রশিদের জান্তব গর্জনে ঢাকা পড়ে যায় শ্বেতার অস্বস্তির আপত্তি। লাগছে, লাগছে, আমার লাগছে। উফ, কি করছো? থামো। কোন শব্দটায় কান দেবে রশিদ? শ্বেতার আর্তনাদ নাকি দরজার বাইরে সোনুর চিৎকার? रशीद भाई पुलिस आया है नीचे, जल्दी निकलिए। রশিদ থামে না। জেলে যাওয়ার আগে শেষ মুহূর্ত অবধি সে প্রমাণ করে যেতে চায় তার ক্ষমতা, পৌরুষ। আইনের সামনে তো পারবে না, না হয় শ্বেতার কাছেই সে পৃথিবীর প্রবলতম পুরুষ হয়ে থাক। এদিকে দরজায় লাথি পড়তে শুরু করেছে। সোনুর হাতের ধাক্কা নয়, পুলিশের ভারী বুটের লাথি। দরজা ভেঙে যাবে যে কোনো মুহূর্তে। রশিদ সেদিকে কান দেয় না। সে রক্তাক্ত ক্ষত বিক্ষত করতেই থাকে, সে তাকে করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। জেলের 4 নম্বর সেলটার নাম এখন মুখে মুখে হয়ে গেছে রশিদ চাচার ঘর। সেখানে তোফা ব্যবস্থা কি নেই। ঘরের একপাশে সাজানো গোছানো সাদা ফুলের চাদরে মোড়া গদিওয়ালা ইংলিশ খাট। বেডসাইড টেবিল থেকে ডাইনিং টেবিল, চেয়ার, টেবিল ল্যাম্প, সোফা, ফ্রিজ, আলমারি, কর্ডলেস ফোন। চতুর সাট্টাডন রশিদ খান জানে অন্য দাগি ভয়ঙ্কর আসামিদের থেকে আলাদাভাবে দীর্ঘ জেল জীবন মনের মতো করে কাটাতে গেলে চাই টাকা। তাহলেই সব ব্যবস্থা পাকা। ঠান্ডা মাথার বাহুবলী রশিদের তার কোনো অভাব নেই। কোটি কোটি টাকা, নামে বেনামে অঢেল সম্পদ। সম্পদের জোরেই বদলে গেছে কারাগারে থেকেও রশিদের জেল জীবন। প্রায় রোজই বাড়ি থেকে খাবার আসে তার জন্য, কখনো কখনো স্পেশাল মেনু। জেল কর্মীদের হাত ঘুরে সেই খাবারের কন্টেনার পৌঁছে যায় রশিদের ঘরে। শরীরটা আজ কেমন যেন অস্থির অস্থির লাগছে তার। মনটাও ভালো নেই। বিষাদ, অনুশোচনা তাকে যেন হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছে 32 বছর আগের সেই ডাউন মেমোরি লেনে। 1993 সালের 16ই মার্চের সেই অভিশপ্ত কালো রাতের ঘটনা। নিশ্চিহ্ন হয়ে গেল 4-5টা বাড়ি, প্রাণ গেল প্রায় 70 জনের। ভাবতে ভাবতে সেলের হালকা বাতিটা জ্বালিয়ে রশিদ বসল সোফায়। পরনে সাদা পাঞ্জাবি পাজামা, চোখে ক্লান্তি আর মনের ভেতর অনুতাপ। ছোট সেন্টার টেবিলের ওপর কোরআন শরীফটা খুলে ধীরে ধীরে বইয়ের পাতায় হাত রেখে চোখ বুজল সে। কাঁপা কাঁপা গলায় অতি ধীর কণ্ঠে পাঠ শুরু করল। কুল ইয়া ইবাদি আল্লাহ জানা আসরফু আলা আনফুসিহিম। হ্যাঁ, আমি সেই
যে নিজের সীমা লঙ্ঘন করে পাপের ঘূর্ণিপাকে ডুবে গেছি, অন্যের জীবন কেড়ে নিজের জীবন, নিজের পরিবারকেও অন্ধকারে ডুবিয়েছি। এক মুহূর্ত নীরব থেকে দেওয়ালের দিকে চোখ মেলে তাকালো রশিদ। শ্রদ্ধায় মাথা নিচু করে আবার তাকালো কোরআনের পাতায়। তারপর ঈষৎ জোরে বলে উঠল, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, আমার দয়ার আশা হারিও না। কিন্তু আমি 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 কিভাবে আশা রাখবো? আজও যে রক্ত লেগে আছে আমার দু হাতে। একটা লম্বা শ্বাস নিয়ে একটু থামলো রশিদ। ফের বিড়বিড় করে আপন মনে বলে উঠল, কিন্তু আল্লাহ, তুমি তো বলো, ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। তিনি সব পাপ মাফ করেন, সব পাপ। তাহলে তাহলে এই মন, এই ছাই হয়ে যাওয়া আত্মা, তিনি কি তাকে ফেরত দিতে পারবেন? ইন্নাহু হুয়াল গফুর রহিম। হ্যাঁ, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। মানুষ মাফ না করুক, এই কারাগারের পাঁচিল না ভাঙুক, কিন্তু আমি জানি একটা দরজা এখনো খোলা। কোরআনের উপর হাত রেখে মাথা নিচু করে রশিদ বলল, হে মালিক, তুমি যদি চাও তাহলে আমি আবার মানুষ হতে চাই। রশিদের চোখ বেয়ে দুফোঁটা জল টুপ টুপ করে পড়ল কোরআনের খোলা পাতায়। জেলের বাইরে দূর থেকে ভেসে আসছে আজানের সুর, লা তাখতুন মিন রাহমাতিল্লাহ। পাতায় পেজমার্ক দিয়ে কোরআন বন্ধ করল সে। একান্তে একটু বিশ্রাম নিতে সোফা ছেড়ে বিছানায় গেল। তারপর টান টান হয়ে চোখ বুজে শুয়ে রইল কিছুক্ষণ। হঠাৎই নগেনদার গলার আওয়াজ পেয়ে উঠে বসল রশিদ। নগেন পুরনো জেল কর্মী। একটা বড় টিফিন কৌটো নিয়ে 4 নম্বর সেলের সামনে এসে সে হাঁক দিল, রশিদ চাচা, ও রশিদ চাচা। ভুর ভুর করে সেই কৌটো থেকে নগেনের নাকে আসছে বিরিয়ানির সুগন্ধ। রশিদ বলল, কে? নগেন নাকি? এসো এসো, ভেতরে এসো। পর্দা সরিয়ে ঘরে ঢুকে নগেন বলল, চাচা তোমার জন্য বাড়ি থেকে খাবার পাঠিয়েছে, মনে হচ্ছে বিরিয়ানি। কি করে বুঝলে? টেবিলের উপর গরম প্যাকেটটা রেখে নগেনদা বলল, খুশবুতেই মালুম। চাচা, এটা কি বৌদির হাতের রান্না? কৌটোটা খুলতে খুলতে রশিদ হেসে বলল, হ্যাঁ, তুমি একটু খাবে নগেনদা? এখানে অনেকটা আছে, আমি একা এতটা খেতে পারবো না। আসলে নূরজাহান জানে বিরিয়ানি আমার সবচেয়ে প্রিয়, তাই অনেকটা পাঠিয়েছে। কৌটো খুলে কিছুটা বিরিয়ানি, আলু আর 2 পিস রেওয়াজি খাসির মাংস নগেনের জন্য একটা প্লেটে ঢেলে দিল রশিদ। বলল, যাও যাও, ঘরে নিয়ে যাও। খুশিতে ডগমগ নগেন প্লেট হাতে বেরিয়ে যেতে গিয়ে ফের পিছু ফিরে বলল, এই যা চাচা, তুমি বোধহয় চন্দন সাবান চেয়েছিলে, বৌদি সেটাও পাঠিয়ে দিয়েছে, এই যে এখানে রাখলাম। সাবধানের মার নেই, তাই নগেন বেরিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর চারিদিক ভালো করে দেখে নিয়ে অবশিষ্ট বিরিয়ানি আর একটা প্লেটে উপুর করে ঢালতেই যা চেয়েছিল সেটা পেয়ে গেল রশিদ। 3-4টে প্লাস্টিকে মোড়া একটা বান্ডিল, ভিতরে থোক টাকা। ঝটপট প্যাকেটটা খুলে অন্য একটা মোটা খামে 1000-10 টাকা খাটের গদির নিচে রাখল রশিদ। তারপর দ্রুত সাবানের প্যাকেটটা খুলে ফেলল। সাবানের মাঝখানে একটা হালকা ফাটল দেখে বিচক্ষণ রশিদ বুঝে গেল ওখানেও কিছু আছে। ঠিক তাই, সাবানটা আলতো করে ধরে মাঝ বরাবর একটু চাপ দিতেই সেখান থেকে বেরিয়ে এলো আরও 1 তাড়া নোট। নোটের তাড়া হাতে নিয়ে নিজেকে নিজেই প্রশ্ন করল রশিদ, টাকার কি কোনো রং হয়? টাকার সাবানে পাপের ময়লা কি ধোয়া যায়? গরমটা আজ ভালোই পড়েছে বলতে হবে। হাসপাতালের কুকুরগুলো জিভ বের করে হাঁফাচ্ছে আউটডোরের তপ্ত শেডের নিচে বসে। ওয়ার্ডের মাথার উপরে ফ্যান ঘুরেই চলেছে
কিন্তু সেই হাওয়া যেন গায়েই লাগছে না। রশিদ অবশ্য গরম টের পায়নি, কারণ সে রয়েছে এয়ার কুলার লাগানো কেবিনে। হাই প্রোফাইল বন্দির সোর্স বলে কথা। বেলা 11টার একটু আগেই বিছানায় বসিয়ে গা হাত পা মুছিয়ে দিয়েছে আর তার জামা কাপড় বদলে দিয়েছে জেল কর্তৃপক্ষের নিয়োগ করা আয়া সুমিতাদি। আদালতের নির্দেশে চিকিৎসার জন্য পেরোলে 10 দিনের ছুটি পেয়েছে টাডা আইনে সাজাপ্রাপ্ত বন্দী রশিদ খান। প্রেসিডেন্সি জেল থেকে আপাতত তার ঠিকানা SSKM হসপিটালে। দিন 7 হলো বুকে ব্যথা আর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হৃদরোগ বিভাগের দোতলার পিছনের করিডোরে বিশেষ প্রিজনার কেবিনে ভর্তি রয়েছে সে। পাহারায় 2 জন সশস্ত্র কনস্টেবল। উল্টো দিকে একটা পুরনো কাঠের বেঞ্চে টিফিন ক্যারিয়ার কোলে নিয়ে ঘরে ঢোকার অপেক্ষায় বসে আছে রশিদের স্ত্রী নূরজাহান। করিডোরে পায়চারি করতে করতে অফিসার মানস ঘোষ তাকে বললেন, আজ কি খাবার এনেছেন দেখান। অফিসারের সামনে টিফিন ক্যারিয়ারের ঢাকনা খুলে নূর বিবি দেখালো বাটা মাছের পাতলা ঝোল আর সরু চালের ভাত। আজও মাছ? আচ্ছা, নিউট্রিশনিস্ট কি এই ডায়েট দিয়েছেন? যাই হোক, আগে নিজে খেয়ে তারপর ওকে দেবেন, নিয়ম তো আপনি জানেন। নূর বিবি মাছের একটা টুকরো মুখে চালান করলো, তারপর মুচকি হেসে বলল, देखिए ऑफिसर साहब, इसमें जहर नहीं प्यार है, और आप लोगों के लिए मटन गोश्त भी लाई हूँ। মাটনের নাম শুনেই মানসবাবুর জিভটা কেমন যেন লক লক করে উঠল, কিন্তু খুশিকে কপট গাম্ভীর্য দিয়ে ঢেকে বললেন, ঠিক আছে দিয়ে যান, কিন্তু শুধু মাংস, আর কিছু আনেননি? মাংসের সঙ্গে রুটি নয়, আর কি চাইছেন সেই ইঙ্গিতটা বুঝে নিল নূর বিবি। চারিদিক তাকিয়ে পার্স থেকে 5টা 100 টাকার নোট ভরা একটা মুখ বন্ধ করা খাম লুকিয়ে তার হাতে তুলে দিতেই দ্রুত পকেটে চালান করে দিলেন মানসবাবু। এবার তিনি আর আনন্দ গোপন রাখতে পারলেন না। কৃতদাসের মতো একটু নুয়ে নূর বিবির কানের কাছে ফিসফিস করে বললেন, ঠিক আছে, আমরা ভাগ করে নেব। আপনি আপাতত ওই করিডোরের পেছনে গিয়ে বসুন। আগে ডাক্তার গুহরায় রাউন্ড দিয়ে ফিরে যান। হ্যাঁ, ওরা আসার সময়ও হয়ে গেছে। বহুত টেটিয়া ডাক্তার, বুঝলেন কি না? উনি বেরিয়ে গেলেই আপনাকে ইশারা করে ডেকে নেব। আর উনি যদি বাড়ির লোককে খোঁজেন তাহলে তো কাজ হয়েই গেল আপনার। ও হ্যাঁ, ওই আগামীকাল থেকে যদি কিছু বাড়িয়ে দেন তাহলে আমিও আপনার সময়টা একটু বাড়িয়ে দেব। বুঝতে পারছেন তো? ওপর থেকে নিচ পুরোটাই সিলভার টনিকের ওপর দাঁড়িয়ে আছে। চোখের ইশারায় তার কথায় সম্মতি জানিয়ে নূর বিবি করিডোরের শেষ প্রান্তে একটা টুলে গিয়ে বসল। মিনিট 10 মধ্যে গলায় স্টেথো ঝুলিয়ে হনহনিয়ে কেবিনে ঢুকলেন ডক্টর সতীন্দ্রনাথ গুহরয়। মেজাজি এবং সুচিকিৎসক হিসেবে গোটা হসপিটাল তাকে রীতিমতো সমঝে চলে। তিনি ঘরে ঢুকতেই, নমস্তে ডক্টর সাহেব বলে উঠে বসার চেষ্টা করেই ফের ধপ করে শুয়ে পড়ল রশিদ। নাটুকে দৃশ্যটা নজর এড়ালো না পোড় খাওয়া ডাক্তার গুহরয়ের, বরং অভিব্যক্তি চেপে রেখে বললেন, আরে আরে উঠছেন কেন? চুপচাপ শুয়ে থাকুন। বুকের ব্যথাটা কি এখনো আছে? দর্দ হচ্ছে বলেই তো বুঝতে পারি যে বেঁচে আছি, না হলে আমার থাকা না থাকা সবই তো সমান ডাক্তারবাবু। পাশে দাঁড়িয়ে থাকা আয়া সুমিতাদি ট্রিটমেন্ট শিটটা ডাক্তারবাবুর হাতে দিয়ে বললেন, স্যার পেশেন্ট 3 দিন হলেও এসেছে, কিন্তু এক ফোঁটা ঘুমোয়নি। সারা রাত সিলিংয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, আর মাঝে মাঝে বলছে শ্বাসকষ্ট হচ্ছে। ট্রিটমেন্ট শিটটা উল্টে পাল্টে দেখতে দেখতে ডক্টর গুহরয় রশিদের উদ্দেশ্যে বললেন, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না, পরশুদিন ডিসচার্জ দেব। কথাটা শুনেই আঁতকে উঠল রশিদ। ধড়মড়িয়ে উঠে বসে বলল, কি বলছেন ডাক্তার সাহেব? ঠোঁটের কোণে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে হেসে ডক্টর গুহরয় যেন বোঝাতে চাইলেন, একেই বলে অ্যাসিড টেস্ট। তোমার তেমন কিচ্ছু হয়নি বাপু। ডিসচার্জের নাম শুনেই কেমন ধড়মড়িয়ে উঠে বসলে। সব নাটক। ইতনি জলদি ডক্টর সাহেব?
আরে না না, আমি দেখছিলাম আপনার মনের জোর কতটা। এত তাড়াতাড়ি ছেড়ে দিলে কোর্টের কাছে তো আমাকে জবাবদিহি করতে হবে। টেনশন মত কিজিয়ে রশিদ ভাই, শুয়ে থাকুন, ফুল রেস্ট। গুহরায়ের কথা শুনে বুকের লাবডাব যেন অনেকটাই স্বাভাবিক হলো রশিদের। চশমার ফাঁক দিয়ে রশিদকে এক ঝলক দেখে নিয়ে ট্রিটমেন্ট শিটে খসখস করে নতুন কয়েকটা ওষুধের নাম লিখে সুমিতাদিকে দিয়ে ডক্টর গুহরায় বললেন, স্যালাইনটা চালিয়ে যান, কাল কিছু টেস্ট হবে, আমি সিস্টারকে বলে রাখছি। বুকের একটা ছবি করাতে হবে, ইসিজিতে কিছু ইরেগুলার বিট আছে, ইজিটাও তাই নোটে রাখছি। বিপি আর সুগারটা দিনে 2 বার করে নিন, ডিটেল নোট রাখুন। প্রাইমারি টেস্টগুলো না করলে আমাকেই তখন কোর্টকে ফেস করতে হবে। ওষুধ সব ঠিকঠাক পাচ্ছে তো? হ্যাঁ স্যার, সব ঘড়ি ধরে দেওয়া হচ্ছে। খুব প্রয়োজন না হলে অক্সিজেন নেবুলাইজার ওসবের দরকার নেই। আর শ্বাসকষ্ট হলে ইনহেলার, তাও এসওএস। অন্য ওষুধপত্র যা পাচ্ছে সেগুলো পাবে। নতুন যে ওষুধ লিখে দিলাম ওগুলো আনিয়ে চালু করে দিন আজ থেকেই। ওনার স্ত্রী কোথায়, এসেছে? হ্যাঁ স্যার, বাইরে আছে, আমি ডেকে আনছি। দ্রুত পায়ে বেরিয়ে গেলেন করিডোরের দিকে। কেবিনে ঢুকেই কাঁদো কাঁদো গলায় নূর বিবি বলল, डॉक्टर साहब आपने क्यों बुलाया? डरने की कोई बात है क्या? না, তেমন চিন্তার কিছু আপাতত নেই। তবে টেনশন যত করবে, পুরনো কথা যত মনে করবে, তত শরীর খারাপ হবে। আর টেনশন এমন একটা রোগ যার কোনো ওষুধ নেই। हाँ डॉक्टर साहब, आप सच्ची बोल रहे हो। যত বলি ফিকার করবে না তত করে, যা সাজা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর ভেবে কি হবে? রশিদের উদ্দেশ্যে গুহরায় আবার বললেন, দেখুন দেখুন, আপনার স্ত্রী আপনাকে সাহস দিচ্ছে, আর আপনি এটা সেটা চিন্তা করে বারবার প্যারোলে ছুটি নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এই নিয়ে কতবার হলো? আমার আন্ডারই তো বোধহয় 6 अस्पताल में ये 7वीं बार है डॉक्टर साहब। তাহলে ভাবুন রশিদ ভাই, এখনো আপনি কতটা ক্ষমতাবান, তাও এত টেনশন। আমার জানা নেই জেলের ইতিহাসে আপনার মতো প্যারোলে এতবার কোনো সাজাপ্রাপ্ত বন্দী এ যাবৎ ছাড়া পেয়েছে কিনা। যাই হোক, ওষুধ দিয়েছি, আপাতত চলুক। আমি কাল বা পরশু আবার রাউন্ডে আসবো। তারপর আয়ার দিকে তাকিয়ে বললেন, রাতের ডেলিভারকে বলে রাখবেন যদি সিরিয়াস কিছু হয় আর এমওকেও বলবেন যেন আমাকে একবার ফোন করে নেয়। ঠিক আছে স্যার, আমি অবশ্যই বলে রাখবো। কেবিন ছেড়ে ডক্টর গুহরায় বেরোতেই দরজার কাছে থাকা পুলিশ স্যালুট করলেন। সেদিকে বিশেষ পাত্তা না দিয়ে তিনি সোজা হাঁটা দিলেন অন্য ওয়ার্ডের দিকে। ঘুষখোর জেল অফিসার মানুষবাবু তককে তককে ছিলেন। গুহরায় দৃষ্টি সীমানা পেরিয়ে যেতেই সুমিতাকে বললেন, যান, আপনি ওষুধগুলো আনার ব্যবস্থা করুন। নূর বিবির দিকে তাকিয়ে সুমিতা বললেন, আপনি ওষুধগুলো এনে দেবেন নাকি আমি যাব? आप लेके आइए। বলে হাতে একটা 500 টাকা দিয়ে নূর বিবি বলল, ये रखिए, बैलेंस होगा तो वापस मत दीजिएगा। খুশিতে ডগমগ সুমিতা কেবিন ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে বলে গেলেন, আপনি এখানে বসে গল্প করুন, আমি তাহলে ওষুধগুলো নিয়ে একটা ছোট্ট কাজ সেরে আসছি। সুমিতা চলে যেতেই মানুষবাবু কেবিনের পর্দাটা টেনে দিয়ে বললেন, যান যান, এখনই ঢুকে পড়ুন, যা কথা আছে তাড়াতাড়ি সেরে ফেলুন। হ্যাঁ, দরজা কিন্তু বন্ধ করবেন না, ভেজিয়ে রাখতে পারেন। আমি বাইরে আছি, তবে মনে রাখবেন ঠিক 10 মিনিট। সিআইডির কেউ যদি এসে যায়, আমার চাকরি নিয়ে কিন্তু বিশাল টানাটানি হবে। উল্টে আপনারও খরচ অনেকটাই বাড়বে। কেবিনের ভিতরটাও যেন জেলের গারদের থেকে কিছু কম নয়। বেডের মাথার দিকে মোটা জাল দিয়ে ঘেরা লোহার গ্রিল দেওয়া জানালা, পায়ের দিকে ঝুলছে লোহার বেড়ি, দরজার পাশে হাত করা। ঘরের এক কোণে ছোট টেবিলে রাখা মেডিকেল ফাইল, জেল ডিপার্টমেন্টের রেজিস্টার। এদিকে বালিশের পাশে একটা ছোট্ট ব্যাগে রাখা কোরআন শরীফ, বেডসাইড ক্যাবিনেটের মাথায় রাখা ফলের ঝুড়ি, বেশ কয়েকটা ওষুধের পাতা, ক্যাবিনেটের ভিতরের তাকে একটা কাঁচের গ্লাস, চিনেমাটির প্লেট, বাটি, চিরুনি, ঘরময় আইডোফর্মের গন্ধ। টান টান হয়ে শুয়ে আছে রশিদ, হাতে স্যালাইন, গায়ে পাতলা চাদর, চোখে মুখে অবসাদের ছাপ স্পষ্ট। কেবিনের ভিতর কিছুক্ষণ দুজনেই চুপচাপ, সময় যেন থমকে আছে। মিনিট 2 নীরবতা কাটিয়ে রশিদের মাথায় হাত বুলিয়ে নূর বিবি বললেন,
फिर क्या सोच रहे हो? সিলিং এর দিকে এক দৃষ্টে তাকিয়ে আনমনা রশিদ বলল, कुछ नहीं ভাবছি কি করলাম জীবনে। क्या होगा इतने साल बाद वो सब सोच के? जो कुछ हो चुका है उसे तो तुम कभी बदल नहीं सकते ना। सुना ना डॉक्टर साहब ने क्या कहा, जितना टेंशन लोगे उतनी ही तकलीफ बढ़ेगी। जानी, इसीलिए तो अफसोस होता है, पछतावा होता है। सोचता हूं क्यों मैंने अपने आप को सट्टे की दुनिया में उलझा दिया। उस दिन तुम बिल्कुल ठीक कह रही थी नूर, जब कहा था ये सट्टे की धंधा छोड़ दो रशीद, ये गलत रास्ता है। मैं नहीं माना और आज देखो जमाने की नजर में मैं कातिल हूं। চোখ ঘোলাটে হয়ে আসে রশিদের। এরই মধ্যে দরজায় টোকা দিয়ে মানসবাবু বললেন, সময় পেরিয়ে গেছে, এবার আপনি বেরিয়ে আসুন। মাছের ঝোল আর ভাতের কন্টেনারটা টেবিলের মাথায় রেখে নূর বিবি চেয়ার ছেড়ে দরজার দিকে পা বাড়িয়ে ফিরে দেখল রশিদকে। সেদিকে না তাকিয়ে রশিদ চোখ বন্ধ করল। করিডোর ছেড়ে বেরিয়ে হাসপাতালের খোলা জায়গায় পা রাখল বিবি নূরজাহান। মাথার উপরে গনগনে সূর্যটা তখনও তেজ ছড়াচ্ছে, তবু নূর বিবির চোখে শুধুই আঁধার। বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে লালবাজার অভিমুখী একটা গলির মোড়ে গাছের নিচে গাড়িটা পার্ক করল সুমনা। গাড়ির সামনে থেকে প্রেস স্টিকারটা খুলে জানলার কাঁচ তুলে ধীর পায়ে নামল সে। মুখে জোড়া মাস্ক, মাথায় টুপি। গাড়ি থেকে নেমে শকুনের মতো চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল সে। গলি থেকে রাজপথ শুনশান। অতিমারি করোনার দ্বিতীয় দফার গ্রাসে রাস্তাঘাট প্রায় জনমানব শূন্য। বন্ধ দোকানপাট, বাজার হাট, মাঝে মধ্যে শুধু কয়েকটা চার চাকা জরুরি পরিষেবার গাড়ি আর হুটার বাজিয়ে রোগী নিয়ে দৌড়নো অ্যাম্বুলেন্স। না, নজরে পড়ার মতো তেমন কেউই নেই। এই তো সুযোগ, ফাঁকায় ফাঁকায় কাজ হাসিল। পরের পর পদোন্নতিতে সুমনা এখন সমকাল পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্ট, কিন্তু এক্সক্লুসিভ স্টোরি করবার লোভ বা বাইলাইন পাওয়ার নেশা তাকে আজও তাড়া করে। তাই জীবনের ঝুঁকি নিয়েও এইভাবে ছুটে আসা। জেলে করোনা রুখতে দিন 7 আগে আদালতের নির্দেশে বন্দীদের প্যারোলে ছাড়ার খবর শুনেই রিপোর্টার্স অ্যান্টেনা খাড়া হয়ে গিয়েছিল সুমনার। চুপচাপ তখনই ঠিক করে ফেলেছিল তার সেলফ অ্যাসাইনমেন্ট। যে কোনো সোর্স ধরে যেভাবেই হোক তাকে যেতে হবে রশিদের বাড়ি, নিতে হবে এক্সক্লুসিভ ইন্টারভিউ। ফোন বুক ঘাঁটতে ঘাঁটতে মিলেও গেল রশিদ খানের রেস্তোরাঁর ম্যানেজার তাজু ভাইয়ের নম্বর। মিডিয়েটারের কাজটা হয়ে গেল তার সাহায্যেই। গাড়ির দরজায় ঠেস দিয়ে পকেট থেকে মোবাইলটা বের করে সময় দেখে নিল একবার। বিকেল 3:30। তারপর জয়মা বলে একটা নাম্বারে ফোন করতেই কেল্লা ফতে। ওপারে 2টো রিং হতেই এক চান্সে ফোন ধরল রশিদের স্ত্রী নূরজাহান। সমকাল থেকে সাংবাদিক সুমনা, চিনতে পারছেন? ও প্রান্তে নীরবতা। সুমনা বুঝল আর একটু বলা দরকার। পরশুদিন আপনার সঙ্গে কনফারেন্স কলে কথা বলিয়ে দিয়েছিল তাজু ভাই, মানে আপনাদের হোটেলের যে ম্যানেজার ছিল। এবার মনে পড়ছে? এইবার সাড়া এলো। ताजू भाई, हाँ हाँ ताजुद्दीन, इंटरव्यू के बारे में ना? ঠিক ভাবিজি, আপনি আজকে এই সময় আসতে বলেছিলেন। কোথায় আছেন? যেখানে আপনাদের হোটেলটা ছিল আমি ওখানেই আছি। अच्छा ठीक है, आप वहीं पे रुकिए, আমার লোক যাচ্ছে। কি রঙের ড্রেস পরে আছেন? সাদা কুর্তি, নীল জিন্স, মুখে সাদা মাস্ক। মিনিট 10 মধ্যে শার্ট আর লুঙ্গি পরা একটা লোক এসে ঢিলে ঢালা সিকিউরিটির নজর এড়িয়ে সুমনাকে নিয়ে পৌঁছে গেল রশিদের বাড়িতে। যেতে যেতেই এক ফাঁকে মোবাইলের ফ্লাইট মোড অন করে রেকর্ডারটা চালু করে বুক পকেটে রাখল সে। দরজার বাইরে সিসিটিভি, দুপাশে 2টো ঝাউয়ের মতো ঝাঁকড়া টব, মার্বেলের মেঝে, সাজানো গোছানো বিশাল ড্রয়িং রুম, বারান্দা, ড্রয়িং রুমের এপাশ ওপাশ মিলিয়ে আরও 3টে ঘর। দরজা খুলে आइए भाईजान,
বলে নূরজাহান তাকে নিয়ে গেল পূব দিকের ঘরে। সে ঘরে একটাই জানালা, হালকা হাওয়ায় উড়ছে রঙিন পর্দা। বালিশে হেলান দিয়ে খাটে বসে আছে রশিদ খান, বয়সের ভারে জরাজীর্ণ। সুমনা বিস্মিত। 1993 সালের 16ই মার্চ ফুটপাতের ধারে উলজ সুলজ বসে থাকা এই সেই রশিদ খান। 27 বছর পর 2021 সালের রশিদ যে একদম অন্যরকম। নেই সেই পেটানো চেহারা, সেই জোশ, সেই দম উধাও। সেটা কি শুধুই বয়স? না না, অসম্ভব। সুমনার পর্যবেক্ষণ বলছে দীর্ঘ জেল জীবন তাকে সংশোধনের পথ দেখিয়েছে বলেই এই পরিবর্তন। জেল কর্তৃপক্ষ একাধিকবার তার ভালো কাজের জন্য মুক্তির আবেদন জানিয়েছে আদালতের কাছে, কিন্তু সিদ্ধান্ত তো রাজ্য সরকারের হাতে। এখনকার শাসক দল রশিদের মুক্তি নিয়ে এখনও নীরব। রশিদের বিছানার পাশে কোরআন শরীফ, এক গাল দাড়ি, মুখে মাস্ক, গায়ে সাধারণ চাদর, চোখে অনিদ্রার লাল ছাপ। বিছানার পাশে দাঁড় করানো অক্সিজেন সিলিন্ডার, সামনে টেবিলে রাখা পুরনো ডায়েরি, অক্সিমিটার, স্যানিটাইজার, ওষুধপত্র। একটা বেতের চেয়ার শ্রমিকের দিকে এগিয়ে দিয়ে তার পাশে নিজেও একটা চেয়ার টেনে বসল নূরজাহান। ঘরে ঢুকেই সুমনা বলল, সালাম আলাইকুম রশিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। বলেই নূরজাহানের দিকে তাকালো সে। অর্থ একটাই, ইনি কে? রশিদের উদ্দেশ্যে নূরজাহান বলল, ताजू भाई के दोस्त, पत्रकार हैं, इंटरव्यू के लिए बोले थे। সুমনার দিকে তাকিয়ে সম্মতিসূচক ঘাড় নেড়ে রশিদ বলল, তাজু ভাইয়ের সঙ্গে আপনার জান পেহচান কেসে? ওই ঘটনার সময় থেকে আলাপ, এখন বন্ধু বলতে পারেন। ताजू भाई बहुत ही नेक दिल और खुददार इंसान है। एक ईमानदार और शरीफ मैनेजर थे वो। आज भी हम लोगों का बहुत ही गहरा रिश्ता है। किसी झमेले में वो कभी नहीं पड़ते थे, फिर भी पुलिस ने उनको घसीट लिया। कुछ साबित नहीं हुआ। এখন তো নিজেই আলাদা হোটেল করেছে ধর্মতলায়। সুমনা দেখলো সময় গড়িয়ে যাচ্ছে, এবার কাজের কথায় ঢুকতে হবে। বলুন রশিদ ভাই, কেমন আছেন? একটা লম্বা শ্বাস নিয়ে রশিদ বলল, বেঁচে আছি। কিন্তু আপনি কেন এসেছেন? ইন্টারভিউ? নতুন কি শুনবেন? সব তো আপনারা লিখেই দিয়েছেন। জানেন তো, মিথ্যে বলতে বলতে সেই মিথ্যেটাও একদিন সত্যি হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। মিডিয়ার জন্যই তো আজ আমার এই যন্ত্রণা। একতরফা গল্প বানিয়ে বানিয়ে আপনারা আমাকে দেশদ্রোহী বানিয়ে দিলেন। কিন্তু লোকে আজও ভাবে আপনি সন্ত্রাসবাদী, সমাজ বিরোধী। কি বলবেন? লোকে নয়, এই ভাবনাকে জোরালো করেছে মিডিয়া। ওই ঘটনার আগে আমার নামে কোনো মামলা পর্যন্ত ছিল না। আপনার তো একটা গান লাইসেন্স ছিল। ভুল জানেন, একটা নয়, দুটো লাইসেন্স ছিল। আপনি বলুন, আমি যদি ক্রিমিনাল হতাম পুলিশকে লাইসেন্স দিত? আমি শুধু জুয়া সাট্টার কারোবার করতাম, সেখানে অনেক কালো টাকা লেনদেন হতো, আর লাল পার্টির হয়ে কাজ করতাম। আমি পার্টিকে দেখতাম, পার্টি ভি আমাকে দেখতো। সমাজ সেবার জন্য পার্টির হয়ে খরচ করতাম, রক্তদান শিবির থেকে গণ বিবাহ। গরিবদের জন্য সাট্টার টাকা আমি দুহাতে বিলিয়ে দিতাম ওই সব কাজে। আমি যেমন কামিয়েছি তেমন পার্টিকেও দুহাত ভরে দিয়েছি। শুনেছি পুরসভা নাকি আপনার পকেটে থাকতো, নেতা মন্ত্রীরা সব আপনার কথায় উদ্বোস করতো, ক্যাশে কাইন্ডে অনেকে পার্সোনাল হেল্পও নাকি করেছেন। ও সব আপনাদের সাজানো গল্প আছে। ভালো রিলেশন ছিল সবার সঙ্গে, সবাই আমাকে ভালোবাসতো। ভালোবেসে তো অনেক কিছুই হতে পারে। পকেটের রেকর্ডার অন, তবু হিপ পকেট থেকে নোটবুক বের করে পয়েন্ট লিখতে শুরু করলো সুমনা। কিন্তু বিস্ফোরণটা তো আর সাজানো নয়। ও ব্লাস্টে আমার কোনো হাত ছিল না, ওটা অ্যাক্সিডেন্ট। কিন্তু আপনি বিস্ফোরণের অত মাল মশলা জমিয়েছিলেন কেন? যেখানে যেখানে কংগ্রেস তাণ্ডব করত সেখানে সেখানে তাদের পাল্টা জবাব দেওয়ার জন্য আমার কাছে অর্ডার আসতো পার্টি থেকে। তো আমি নিজে কোনো সিদ্ধান্ত নিতাম না।
তাহলে স্বীকার করছেন বিস্ফোরণটা একটা ভুল? চোখ বুজে ফেলে রশিদ বলল, ভুল নয় বেন, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। আমার লোকের অসতর্কতায় একটা ভুল বোতামে হাত পড়ে গেল, তো ব্যাস, কতগুলো প্রাণীর সঙ্গে নিজের জীবনটাও শেষ হয়ে গেল। আর ভুল ছিল ও বিস্ফোরক মজুত করা, দাউদের সঙ্গে যোগাযোগ রাখা। তখন সব কিছুই ছিল রক্তের তেজে, বুঝিনি কে বন্ধু কে শত্রু। আমি ছিলাম সোজা পথে হাঁটালো, আমি একা তো দোষী নই। আপনি কি নিজেকে নির্দোষ মনে করেন? চোখ নামিয়ে নিচু স্বরে রশিদ বলে চলে, না, পুরোপুরি নির্দোষ নই, তবে ভুল আমারও আছে। আমি আমার বিবেক বিক্রি করেছিলাম। ভেবেছিলাম পার্টির মদতে আমি সাট্টার ব্যবসা আরো বাড়াবো, কিন্তু আমার শত্রু ছিল ওমর। ওকে রুখতে গিয়ে আমি নিজেই সিস্টেমের ফাঁদে জড়িয়ে গেলাম। মুক্তি চান? হ্যাঁ, চাই চাই। এই জেল, এই অনুতাপ আর এই ক্ষমতা নামের জহর, সব কিছু থেকে আমি শুধু মুক্তি চাই। সমাজের কাছে আমার হয়ে পারলে লিখুন, একটা ভুল আমি করেছি ঠিকই, লেকিন আমি দেশের শত্রু নই, उग्रवादी नोई, संतरासवादी नोई। मैं सिर्फ एक इंसान हूं, सिर्फ एक इंसान जिसने अपनी जुबान से ज्यादा पार्टी का हुक्म माना। ঘরে থমথমে নীরবতা। সিলিংয়ের পুরনো পাখা ঘোরার কর্কশ শব্দ কানে লাগছে। সুমনা বুঝল রশিদ কথা বলার মুডে চলে এসেছে, তাই সে ফের প্রশ্ন দাগল। জেলের হিসেব বলছে 2012 থেকে প্যারোলে 203 দিন আপনি শুধু বাড়িতে থাকার সুযোগ পেয়েছেন। ক্ষমতার রহস্যটা বলবেন? क्षमता? कोई क्षमता नहीं। আমি ভীষণ অসুস্থ, সুগার, প্রেশার, প্রস্টেটের প্রবলেম ভি আছে, শ্বাসকষ্ট আছে, দিনে 6টা ওষুধ খেতে হয়, 6। বোধহয় জজ সাহেব সেই জন্যই আমাকে পেরোলে কয়েকটা দিনের জন্য ছুটি দিয়েছেন। প্যারোল খতম হতে হি ফির সে জেল লৌটনা পড়েগা। কিন্তু আপনি তো এখনো ক্ষমতাবান, জেলে থেকেও আপনি ফোন করেন, নির্দেশ দেন, টাকা চড়ান বলে জানা গেছে। ওগুলো শুধু টিকে থাকার লড়াই। এই দীর্ঘ জেল জীবনের অনুভূতিটা আপনার কাছে এখন ঠিক কেমন? দিনটা রাত মনে হয় যেন শরীরটা জেলখানার আর আত্মাটা ধ্বংসস্তূপে। আপনি বলছেন পার্টি, আপনি বলছেন সিস্টেম, কিন্তু রশিদ খান নিজে কি চেয়েছিলেন? চেয়েছিলাম এসব থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চেয়েছিলাম একবার, কিন্তু একদিন রাতে একটা হুমকি ফোন এলো। আমাকে বলা হলো, তুমি এই ধান্দা থেকে সরে গেলে তোমাকে, তোমার পরিবারকেও সরিয়ে দেওয়া হবে চিরজীবনের জন্য। ফোনটা কার ছিল? না, আজও সেই নাম আমি বলতে পারবো না। আমি বাঁচতে চাই। ক্ষমতার লোভ আর কালো টাকার নেশা, এই দুটোর ফাঁদে জড়িয়ে আমি শেষ হয়ে গেলাম। এখন বুঝি রক্তের জোরে মানুষ অনেক ভুল করে, পরে অনুতাপ করে। তার মানে এখন অনুতপ্ত? একটা ম্লান হাসি রশিদের মুখের বলি রেখাগুলোকে আরো স্পষ্ট করে তুলল। রশিদ বলল, যদি হইও, লাভ আছে কিছু? এখন কি চান আপনি? চাই একটু গরম ভাত আর শান্তির আশ্রয়, আর ওকে, আমার নূরকে। নূরজাহানের চোখের জল নজর এড়াল না সুমনার। কি মনে হলো, বলল, দাঁড়ান তো, দুজনের একসঙ্গে একটা ছবি তুলি, তারপর আপনার একটা আলাদা করে তুলব। মোবাইলের ক্যামেরা অন করে ফটাফট একটার নাম করে বেশ কয়েকটা ছবি তুলে নিল সুমনা। এইবার উঠতে হবে, আর থাকা নিরাপদ নয়। দুজনকে নমস্কার জানিয়ে সুমনা বলল, আর চলি, আবার কথা হবে। নুব্জ শীর্ণ অসুস্থ রশিদ, একদা কলকাতার ত্রাস রশিদ,
দাউদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা রশিদ প্রায় শোনাই গেল না এমন আওয়াজে বলল, যাবেন? আচ্ছা, আসুন। রশিদের বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে স্টার্ট দিতেই সুমনা ফোনে ধরল এডিটর প্রতিম সান্যালকে। প্রতিম এখন নিজের কাগজ খুলেছেন, সেই কাগজেরই এখন অন্যতম গুরুত্বপূর্ণ পদে কাজ করছে সুমনা। কিন্তু ওই যে স্পট নিউজের প্রতি ঝোঁকটা সুমনাকে এখনও সংবাদ মাধ্যমের কেরানি বা আধিকারিকের থেকেও বেশি সাংবাদিক করে রেখেছে। হয়ে গেছে প্রতিমদা, পেজ বল অ্যাঙ্কার দেবে প্লিজ। পুলিশ কি হয়েছে? দিল? হ্যাঁ, বেশ কিছুক্ষণ সময় দিল। সাবাস, ফ্রন্ট পেজ অ্যাঙ্কার চাইছিস তো, তাই দেব। কিন্তু এত ফাটাফাটি স্টোরি করে তোর গলায় সেই ইয়েটা নেই কেন রে? কি হয়েছে? অনেক কিছু বলতে গিয়েও গিলে নিল সুমনা। শুকনো হেসে বলল, এমনি টায়ার্ড লাগছে, এখন ছাড়ছি। কপি মাথাটা সাজিয়ে ফেলবো আসার পথে, রাখি। জনহীন রাজপথ ধরে ছুটে চলেছে সুমনার অফিসের গাড়ি। টায়ারের ধুলোয় ধুলোয় পিছনে পড়ে থাকছে ইতিহাস, বারুদের গন্ধ আর ধ্বংসস্তূপ। উড়িয়ে যাচ্ছে কি মুছে যাচ্ছে? গেলে যাক, ইতিহাসের সবটা কবেই বা ইতিহাস ছাপার কালিতে লিখে রেখেছে। এতক্ষণ শুনছিলেন প্রিয়ম সেনগুপ্তর লেখা গল্প বাতাসে বারুদের ঘ্রাণ। এই গল্পে রশিদ খানের ভূমিকায় অভিনয় করেছেন রাজা ভট্টাচার্য। সুমনার চরিত্রে অভিনয় করেছেন মধুরিমা রায়। প্রতিম সান্যালের চরিত্রে সুনন্দ ঘোষ, জ্যোতিপ্রকাশ বসুর চরিত্রে সঞ্জীব রাহা, প্রবুদ্ধ ভট্টাচার্যের ভূমিকায় সায়ন ভট্টাচার্য, নূরজাহানের চরিত্রে চান্দ্রেই নিয়োগী। এছাড়াও অভিনয়ে রয়েছেন অভিজিৎ ঘোষ, সৌনক সান্যাল, সৌরভ রায়, দেবাঞ্জন বসু, দীপ্তদীপ সাউ, কল্লোল দে, সৌরভ নন্দী, জয়ন্ত দাস, অভি দত্ত, অয়ন ভৌমিক, অভিক চক্রবর্তী, দেবতনু রাহা, বিমল হাজরা, জয় সাহা, মধুমন্তী চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় এবং দীপ্তজিৎ রায়চৌধুরী। গল্প পাঠে অভিযান বসু, গল্পের সূত্রধর আমি সৌনক, শব্দবিন্যাসে সায়র দে, পোস্টার ডিজাইন অ্যান্ড গ্রাফিক্স রাজ দাশগুপ্ত, ডিজিটাল প্রমোশনে এব্লুসফট, পরিচালনা দীপ্তজিৎ রায়চৌধুরী, সৃজনশীল প্রযোজনা জয় সাহা। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, তাহলে পরের পর্বে দেখা ও শোনা হচ্ছে।